সেভাবে পড়তে থাকো। ওটা হয় হলো অন্য ডিসিপ্লিনে, বুঝতে পারছো? বাংলা, ইতিহাস, ভূগোল বা যাই হোক, আরো হাজারটা কয়টার নাম বলবো আমি। স্যার আমাদের তো স্যার কেউ রেকর্ড করে না স্যার। হ্যাঁ, রেকর্ড করো না, বন্দি করো না, কি করো না করো সেগুলো না অন্য স্যার আমি জিনিস। বললাম স্যার কেউ করে না স্যার, আমাদের এইখান থেকে মানে আমাদের কোনো ক্লাসমেটই রেকর্ড ওই করে। ওই আশায় বসে থাকলে সবাই মহা বিপদের মধ্যে পড়ে যাবে। তোমাদের ডিসিপ্লিনটা সেই ডিসিপ্লিন না, আমি সেটা বলে যাচ্ছি। তার কারণ এখানে তোমাকে প্রবলেম সলভ করতে হবে, ইকুয়েশন লিখতে হবে, বিভিন্ন ডায়াগ্রাম আনতে হবে, সার্কিট ডিজাইন করতে হবে, নানা পদের বিষয় দেওয়া আছে, যেগুলো ওই বন্দি করে রাখলে কোনো কিছু হবে না। এটা হাতে কলম, সাদা কাগজ, এইগুলোতে প্র্যাকটিস করতে হবে, এইগুলোতে প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে বিষয়। তাছাড়া কখনোই কোনো কিছুতে ভালো করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। কি জন্য বললাম যেন? রেজোনান্স, না? এমসি হয়ে গেল। Resonance in RLC circuit. Resonance in, এইটাই আমরা গতদিন ট্রাই করছিলাম বোঝানোর জন্য বা পড়াশোনা করতেছিলাম। আজকে সেটাই আমরা কন্টিনিউ করবো আর কি, তাই তো? তাহলে আমরা সেখানে দেখলাম রেজোন্যান্স কন্ডিশন হবে হলো যখন হলো x ইকুয়াল টু 0। এক্সটা কি কেউ বলতে পারবে? অথবা xl xc ইকুয়াল, এখন এটা কে বলতে পারবে? এটা কতদিন বলা হয়েছিল এগুলো? নেট রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্স, নেট রিঅ্যাক্টেন্স, যেটার মান হলো এইটা এক্সএল। যদি এক্সএল বড় হয় আর কি, সেই ক্ষেত্রে এইভাবে লেখা যায় এক্সসি। আর অ্যাট রেজোন্যান্স তখন এটা 0 হয়ে যায়, ইকুয়াল টু 0। সেই কারণে আমি এটা 0 লিখছি আর কি একবারই। এই যে বিষয়, এটা হলো অ্যাট রেজোন্যান্স কন্ডিশন, অথবা অ্যাট রেজোন্যান্স লিখলে হয়, রেজোন্যান্স। ঠিক আছে, অ্যাট রেজোন্যান্স, তাহলে নেট রিঅ্যাক্টেন্স ইকুয়াল টু 0, দ্যাট মিন্স স্যাটিসফাই দ্য রেজোন্যান্স কন্ডিশন এক্সএল ইকুয়াল টু, এটাকেই আমরা বলতেছি রেজোন্যান্স কন্ডিশন। এবং সেই সময় কি কি হয় গতদিন আমরা দেখাইছি, তাই তো? 5টা না 6টা পয়েন্ট লিখছিলাম না? আরো কিছু বিষয়াদি আছে, যেমন সার্কিট পাওয়ার ফ্যাক্টর, সেটা কত, 6 নাম্বার মনে করো। সার্কিট পাওয়ার ফ্যাক্টর, এইটার এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালু কোয়ান্টিটিটা কি হবে সেই ক্ষেত্রে? সব কিন্তু যা পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, এখন যা বলা হচ্ছে সব হলো অ্যাট রেজোন্যান্স। সার্কিট পাওয়ার ফ্যাক্টর 6 নাম্বার, এটা মানে আমরা জানি হলো cos ফাই, না? অথবা cos থিটা। ফাই মিনস হলো ফেজ, ফেজ ভ্যালু। তাহলে অ্যাট রেজোন্যান্সে এই পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, এটা হলো প্রশ্ন, ঠিক আছে? অ্যাট রেজোন্যান্স এই ফেজ হলো ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা যদি 0 হয় দেন পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যাবে? cos ফাই সমান সমান, সরি cos 0 সমান কি হয় কে বলতে হবে? cos 0 ডিগ্রি সমান সমান 1 স্যার। 1, না?
So 1 স্যার। পজিটিভ বেরিয়েছে, তার মানে এটা কনস্ট্যান্ট ভ্যালু হলো এতে কি নাম এট রেজোন্যান্সে পাওয়ার ফ্যাক্টর হলো এটা, ঠিক আছে। দেন হলো কি যেন 7 নাম্বার আর একটা জিনিস আছে কোয়ালিটি কিউ ফ্যাক্টর। এট রেজোন্যান্সে কিউ ফ্যাক্টরের কোয়ান্টিটিটা কি হয়, আর কিউ ফ্যাক্টর আমরা জানি যে এটা হলো রেসিপ্রোকাল ভ্যালু অফ হলো পাওয়ার ফ্যাক্টর, তাই তো? হুম, এটা আমি যা এখন পড়াচ্ছি সব হলো এই বিগত বহুদিনের প্রিভিয়াস লেকচারের বিষয়াদি, বাট এট রেজোন্যান্সে কি হবে সেটাই হলো আমার দেখানোর বিষয় ছিল। তার মানে এটা হলো এটা না, কি আসলো আবার কোয়ালিটি ফ্যাক্টর, দাঁড়াও কি আসলো, এইগুলি সমস্যা করে ফেলে গেছে। আব্দুর রহিম ল্যাব জমা দিছো? তুমি কি ল্যাব করছিলা? 3 নাম্বার না 2 নাম্বার কি ল্যাব যেন জমা দিছো রিপোর্ট? হ্যাঁ, স্যার আমার আমি তো ডায়েরি দেখি আমি তো তুমি তো কি ল্যাব পারফর্ম কি করেছি স্যার। কোনটা করছো আর ল্যাব রিপোর্ট কোনটা জমা দিছো? স্যার আমি 2 আর 3 দেখিয়েছিলাম আর 1 জমা 2 দিছো 3 কি জমা দিয়েছি স্যার। জি স্যার 1 নিশ্চিত? 2 3। এখন এখন বের করতে পারতেছি না, যাই হোক এখন সময় চলে যাবে, এনিয়ে যাই জি হোক স্যার। দেখতেছি পরে সেগুলো। শুধু 1 নাম্বারটা দেখাইনি স্যার, আর 2 আর 3 দেখাইছে। হুম, আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফ্যাক্টর আমরা বাই ডেফিনেশন এটা জানি, বাট এট রেজোন্যান্সে হবে হলো এটা না, এটা আমরা সেদিন বোধহয় বের করছি, এটা হলো tan phi এট রেজোন্যান্সে ওই আরএলসি সার্কিটের ক্ষেত্রে, কিন্তু এগুলো যা বলা হচ্ছে সব হলো আরএলসি সার্কিট। এই যে আরএলসি সার্কিটের এটা হবে tan phi, আর tan phi এর মান আমরা হলো এট রেজোন্যান্স হলো 0, তাহলে এটা কত হয় এটা? হুম, 0 হবে না? এই এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করবা বা বুঝবা, ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। ক্লিয়ার নাকি? স্যার আর বাকিগুলো তো বলছিলাম বিষয়। হুম, স্যার আমরা এর পরের আগে স্লাইডে তো আমরা দেখেছিলাম যে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে এই রিসিপ্রোকাল টু এই ই পাওয়ার ফ্যাক্টর, এই তো? পাওয়ার ফ্যাক্টর। জি স্যার, হ্যাঁ, কিন্তু এটা শুধু আরএলসি সেটাই তো আমি সার্কিটের লিখলাম। ক্ষেত্রে আরএলসি সার্কিটের ক্ষেত্রে কি করছে? আরএলসি ক্যান দিয়ে সার্কিটের করা যাবে ক্ষেত্রে ওখানে। তাই এটা স্যার, মানে এটা কি শুধু এই আরএলসি সার্কিটের জন্য ভিন্নতা হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ভিন্নতা এক্স্যাক্টলি বাই ডেফিনেশন হলো এটা তাই, যেটা আরএল সার্কিটের ক্ষেত্রে আমরা করছি। আর এখানে আরএল সার্কিটের ক্ষেত্রে, আর আরএলসি যখন নিচ্ছে তখন হলো tan phi, ফাইয়ের মান যেহেতু 0 এট রেজোন্যান্সের কাজেই কোয়ালিটি ফ্যাক্টরও 0 হবে। আচ্ছা, এখন আমি এই হলো আমাদের এট রেজোন্যান্সে কি জিনিসগুলো ঘটে, করতে কি আসে সেগুলো তো আমরা প্রিভিয়াস লেকচারে জানি, ঠিক আছে। এখন স্যার ওটা করলেন স্যার, চেঞ্জ করলেন স্যার? স্লাইড চেঞ্জ করলাম না, না ওটা তো শেষ, ওটা চেঞ্জ মনে করলাম। নাম হলো কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এ কার কি আবার বাজে ফ্রিকোয়েন্সি। নেক্সট বিষয় হলো আমাদের হলো, আমরা বলছিলাম যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্সি আছে ইম্পিডেন্সের, তাই তো? এটা গতদিন আমরা কিন্তু এগুলো বলছি। কাজেই এখন আমরা সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওই কন্ডিশনে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা হয়ে যায় হলো, এফটা হয়ে যায় f0,
এটা আমরা গতদিন বলছি অ্যাট রেজোন্যান্সে না, হয়ে যায় এফ নট, অর্থাৎ পার্টিকুলার একটা ভ্যালু অফ হলো ফ্রিকোয়েন্সি অ্যাট রেজোন্যান্স এবং আদার্স হাজারটা আছে, তার মধ্যে একটা হলো পার্টিকুলার ভ্যালু হবে রেজোন্যান্স অ্যাট রেজোন্যান্স এনসি। এইগুলি তো সমস্যা, আমাকে বারবার করে এই যে দেখে যেতে আর সব সমস্যা করে ফেলে। তাহলে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এফ নট, এটাই আমাদেরকে বের করতে হবে। দ্যাট ইজ ওয়াই এখানে বলা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সেটি হলো এফ নট দিয়ে আমরা ডিনোট করছি। তাহলে হলো আমরা সেটা বের করি। তাহলে অ্যাট রেজোন্যান্স এগেইন আমরা লিখি কন্ডিশন, রেজোন্যান্স কন্ডিশন নেট রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সএল ইকুয়াল টু, এটা আবার লিখতেছি কিন্তু আবার একই জিনিস একটু আগে লিখছি, লিখতে হবে হলো রেজোন্যান্স কন্ডিশন, এখানে লিখতে হবে সেই শব্দ, এখানে কথাবার্তা। এটার মানে হলো রেজোন্যান্স কন্ডিশনই অনলি উই ক্যান রাইট হলো এটা এক্স নট এক্স ইকুয়াল টু 0, দ্যাট মিনস এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে? তাহলে উই নো এক্স এল হলো ওমেগা এল, এটা মাউসটা মাঝে মাঝে, আচ্ছা, ইকুয়াল টু হলো টুয়াইস পাই এফ, এফ নট লিখবো কিন্তু, ঠিক আছে? নট এফ, কিন্তু যেহেতু রেজোন্যান্স আমরা ধরেই নিছি এটা হলো ফ্রিকোয়েন্সিটা হলো এটা, তাহলে এফ এর পরিবর্তে এফ নট লিখবো এক্স সি, দ্যাট মিনস ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলো 1/ωc। তার মানে কি হবে 1/2 পাই এফ নট সি। ক্লিয়ার? সব পেয়ে গেলাম। তাহলে এই যে এটা ইকুয়াল টু এটা, তার মানে এইগুলো ইকুয়াল টু এটা, লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল, দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড অলসো ইকুয়াল, দ্যাট ইজ হোয়াই উই স্যার ক্যান রাইট। তৃতীয় নাম্বার লাইনটা স্যার, এই যে এক্সএল ইকুয়াল, স্যার এটা কি এল ইকুয়াল 2 পাই এফ নট এল, কোথায় এল পাইলা তুমি? যে ওমেগা এল, ওমেগা স্যার ওটা, ও এটা স্যার ওমেগা ওমেগা এল। বোঝা যাচ্ছে না স্যার। তাহলে হলো কি এই রাইট হ্যান্ড সাইড অলসো ইকুয়াল হবে, দ্যাট মিনস এফ, এটা এল, যারা একটু মুছে নেন, একটু আগে হয়ে গেছে, ওকে। তাহলে হলো কি ইকুয়াল টু 1/2 পাই এফ নট সি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল is according to রেজোন্যান্স কন্ডিশন এট রেজোন্যান্স আমরা এটা লিখতে পারি, দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড অলসো ইকুয়াল। আমাদের বের করতে হবে কি এফ নট, মাথায় আমাদের রাখতে হবে লোকে এফ নট আদার ভ্যালুস, ঠিক আছে? তাহলে এখানে সব আমরা এই গুণন দিয়ে দেই, তোমরা যেটা ইন্টারমিডিয়েট থেকে জানো এগুলোকে বলে আর আর গুণ না। তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এফ নট স্কোয়ার হয়ে যাবে, আর এল সি হয়ে যাবে ইকুয়াল টু 1। এগুলো সব কিন্তু অর, এগুলো তো আর লিখলাম না, তার কারণ এগুলো তো জানার কথা, ইন্টারমিডিয়েট পাস করে যেহেতু আসছো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, এমন একটা অবস্থা স্যার। কেন? নেট তো সব ঠিকই আছে দেখি, আমার মাইক্রোফোনের সমস্যা নাকি? না, তাও তো হওয়ার কথা না। হ্যালো, স্যার মাইকে সমস্যা না, স্যার নেটেই মাঝে মাঝে ঝামেলা করতেছে। নেটেই ঝামেলাটা করছে ইদানিং দেখতে পাচ্ছি। আচ্ছা, এনিওয়ে, শোনা যায় নাকি শোনা যায় না? তাহলে কি করলাম, এটা করার পরে এই অপারেশনের পরে এটা হলো স্কোয়ার হয়ে যাবে, সবগুলো স্কোয়ার, এটা স্কোয়ার, আর হলো এল আর হলো সি। তাহলে দেন অর এখান থেকে এখানে জায়গা আছে, এখানে দেখি অর এফ নট স্কোয়ার ইকুয়াল টু 1/1 এফ নট স্কোয়ার 1/2 পাই হোল স্কোয়ার, আর হলো এলসি না, এই দেন
F naught equal to root over 1 by twice pi root over LC, ঠিক আছে? এটা যদি আমি ভাঙি এটা এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে, তাহলে হলো 0.16, ক্যালকুলেটরে দেখতে পারো, এটাই হওয়ার কথা। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে এফ নট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর রেজোন্যান্ট একই কথা, এগুলো সব 0.16 by root over LC. This is the value of resonance frequency. F not equal to eta. Clear? Hello? Infinity of F not, that is not so Henry, na? Measures in hello Henry. Capacitor also measures hello, also no, sorry, measure in hello farad. তাহলে usually এটা measures in hertz. তার মানে unit of resonance frequency. Clear? And second observation, a resonance frequency depends and holo capacitor see, but resistor in the value of inductor আছে and then capacitor আছে। only হলো these two parameters, one হলো inductor and হলো capacitor। তাহলে এখন প্রশ্ন জাগে, তাহলে what is the contribution of R? It seems to there is no contribution of resistor, but resistor has significant influence in determining, বুঝতে পারছো? এটা লেখো, of resonance frequency, sorry, for determining resonance, and এটা নিচে লিখতে হবে resonance influence of resonance curve এখানে কিন্তু নাই, বাট তার বিহেভিয়ারটা চেঞ্জ করে, কার বিহেভিয়ার? রেজোন্যান্স কার্ভ। একটা প্লট আছে, আমরা পায়ে গেলাম কি কোনো এফ নট, আবার দেখি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ভ্যালু। It depends only on inductor and capacitor, but not the value of resistor R. But resistor resistor signifies the important role for determining resonance
curve. That means influence the behavior of resonance curve. স্যার কথাটা ঠিক আছে? স্যার আরেকবার বলেন স্যার। আর কয়বার বলবো? এইবার দিন হলে 3 বার উচ্চারণ করলাম। স্যার খুব দ্রুত বলেন তো স্যার, ওই জন্য লিখতে পারি না স্যার। এইগুলো প্র্যাকটিস করতে হবে। ভার্সিটি লেভেলে এইভাবেই পড়াশোনা হয়ে থাকে। এটা হলো স্কুল কলেজ না যে একবারে মুখস্থ সবকিছু লিখে ওখানে একেবারে তোমাদের শেখায় ভরায় দিবে। যেটাকে আমরা নাম দিয়েছি হলো কোচিং, আমরা বলি মডেল টেস্ট, আমরা বলি মডেল ক্লাস, আমরা বলি নানা পদের কাহিনী উচ্চারিত হয়, সবই হলো বাণিজ্য। ঠিক আছে? ভার্সিটিতে সেগুলো হয় না। আচ্ছা, তাহলে ইনফ্লুয়েন্স the behavior of resonance curve. A resistor influence the behavior of resonance curve. ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট হাতে যাবো। আমি এটার দিকে সেটা যাব, লেখো। তাহলে কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝলাম। এগুলো কিন্তু ক্যালকুলেশন করে দিয়ে দিতে হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন যেসব পড়ানো হচ্ছে বাস্তব জীবনের জন্য এগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুস। এগুলোই আমরা ব্যবহার করি বাস্তবের জীবনে। আমরা টেকনোলজি সব ব্যবহার করতেছি কমিউনিকেশনের কথা। একটু আগে যে বললা যে সিগন্যাল, এটাই হলো কারণ। এই সিগন্যাল বোধহয় ভেঙে ভেঙে আসতেছে, অর্থাৎ কন্টিনিউশনে থাকতেছে না, বুঝতে পারছো? সিগন্যালে, যার কারণেই অডিও এবং ভিডিও সেইভাবে আমরা পাচ্ছি, পারফেকশন ভালো হচ্ছে না। ঠিক আছে? গ্রাফিক্যাল আরো কত অডিও ভিডিও সারাদিন ব্যবহার করতে হয় এগুলো। representation of resonance, graphical representation of হলো, একটু উপরে তুলি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হলো রেজোন্যান্স। আমরা রেজোন্যান্স করতেছি, ঠিক আছে? এটা সেদিন আমরা বলছিলাম, আলমগীর বোধহয় কোশ্চেন করছিল যে জিনিসটা কি। এটা এক ধরনের হলো ফেনোমেনন ইফেক্ট, যখন ওয়েভটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে, বুঝতে পারছো? সেই চূড়াটাই হলো রেজোন্যান্স এট এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে অথবা অন্য কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, সেটাই হলো রেজোন্যান্স। সেই রেজোন্যান্স স্টাডি করতেছি। বাট রিমেম্বার ওয়ান থিং, keep in mind that only the condition হলো যখন হলো এটা ইকুয়াল টু 0, অর্থাৎ রেজোন্যান্স কন্ডিশন। অর্থাৎ এইটাকেই সেই এই যে কন্ডিশন, দিস ইজ দ্য রেজোন্যান্স কন্ডিশন, যখন ওয়েভটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছবে আবার ফল করবে। আচ্ছা, তাহলে কি হলো? এখন আমরা কি করতে যাচ্ছি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেজোন্যান্স। এই যে বিহেভিয়ারটা, এই যে ফেনোমেনা, এতগুলো স্টাডি করলাম, এতগুলো জিনিস আমরা পাইলাম, কোয়ান্টিটি 7-8টা বোধ হয় না, তারপর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাইলাম, সবই পাইতেছি। এখন সাম আপ করলে এগুলোকে যদি আমরা ইন এ কার্ভ অর ইন এ প্লট ডিজাইন করি, হাউ ইট লুক লাইক দিস, সেটাই আমাদের দেখার বিষয়। বোঝাতে পারছি? দেখার বিষয় এবং বোঝার বিষয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে। ফার্স্ট অফ অল হলো কি জানো? অ্যাট রেজোন্যান্সে যখন রেজিস্টিভ হচ্ছে এই জেডটা, আর ইম্পিডেন্সটা কি হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা হলো লিনার ফর্ম, স্ট্রেট লাইন আর লিনার। তাহলে সেটা কি হবে? এরকম, আমি যদি কার্ভ আঁকি, আমি আলাদা আলাদা করে আগে আঁকি, তারপরে এই যে এটা হলো সেই আর, এখানে মনে করো 0, এদিকে মনে করো আই,
ওয়েভ সিগন্যাল, ঠিক আছে? এইসব জায়গায় কোথাও হয়তো, জানি না এইসব জায়গায় কোথায় হয়তো ইয়ে আছে, কি নাম যেন বলে, ফ্রিকোয়েন্সি এফ নট আছে। এই পয়েন্টটা হইতে পারে একটু সরায় বা ডানে বামে হইতে পারে, অথবা এটা ফ্রিকোয়েন্সি স্কেল যদি দেই কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হলো রেজিস্টিভের ক্ষেত্রে। তারপর হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ওমেগা এল না, এটা কেন বললাম, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি নাই, তার জন্য সোজা মূল বিন্দু থেকে স্ট্রেট লাইন হয়ে গেছে কার্ভটা। স্যার হ্যালো স্যার। আর এখানে হলো আমাদের হলো এটা ওমেগা এল, আর হলো স্যার টুয়াইস পাই হ্যালো এফ নট এল। হ্যাঁ, কি বলতেছো বলো। স্যার, আমরা জানতাম স্যার ইম্পিডেন্স যদি রেজিস্টিভ হয় তাহলে স্যার ওই কারেন্ট আর হচ্ছে রেজিস্টারটা স্যার এক লাইনে থাকবে, লিনিয়ার ফর্মে থাকবে। এখানে তো স্যার আপনি কারেন্টটাকে উপরে দিচ্ছেন, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছেন। আহা, আমি তো সেটা, এটা তো ওই জিনিস আমি এখানে পড়াইতেছি না তো, আমি তো আলাদা আলাদা করে বোঝাইতেছি যে কি হইতেছে। আমি এখানে সেই সেই জিনিস তোমাকে এখানে বোঝানো হচ্ছে না, তুমি তো গোলায় ফেলতেছো তো সবকিছু এখানে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই যে নিচেরটা লিখলাম 2 নম্বরে, এই যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এর কার্ভটা কেমন হবে সেটা আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। বোঝাইতে পারছি নাকি, কি বলতে চাচ্ছি, কি বুঝতেছো সেটাই তো বুঝলাম না আসলে। আমি তো ওই জিনিসটা এখানে দেখাচ্ছি না তো, যে তুমি যেটা বলতে চাচ্ছ ওই সেই কি বলে ইন ফেজ হেড হেড হ্যান ত্যান এইসব আমি বলতেছি না। ফ্রিকোয়েন্সির সাথে কি হবে ডিপেন্ডেন্সিটা, সেইটা বলা হচ্ছে এখানে। তাহলে কি হলো, সেকেন্ড, প্রথম হলো এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এই ফাংশনটা এরকম, তার মানে এটা এরকম বিহেভিয়ার করবে। আচ্ছা, দেন হলো কি দ্বিতীয় ফাংশন, দেখো এক্স এল ইকুয়াল টু ওমেগা এল, দ্যাট মিন্স এর সাথে হলো এটা ফ্রিকোয়েন্সির সাথে এল, তার মানে এটা একটা সরল রেখার সমীকরণ। এই যে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, আর এটা হলো আমাদের ভেরিয়েবল এফ নট, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি, তার মানে এটা স্ট্রেট লাইন, দ্যাট মিন্স এখানে জিরো না, তাহলে এটা হলো এইভাবে চলে যাবে। এটা হলো এক্স এল, এখানে গেছে এই দেখো হরিজন্টালি, আর এখানে দেখো এইভাবে কার্ভ গোজ হলো অরিজিন দিয়ে এন্ড হলো কি স্ট্রেট লাইন। আমি যদি ডিরেকশন যদি এরকম ধরি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জিরো, এরকম। আচ্ছা, থার্ড নাম্বার তারপরে আর কি আছে জন্য আমাদের এক্সি না, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এটা হলো আমাদের হলো এরকম, কি লিখলাম ওমেগা সি, এটা হলো আমাদের ওমেগা সি, দ্যাট মিনস হলো কি 1/2f(c). এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই এফ হলো ডিপেন্ডেন্সিতে থাকলো, তাহলে এই ফাংশনটা কি হবে, এটা হলো অনেকটা এইরকম হাই প্যারাবোলার মতো হবে ফাংশনটা, এই যে 1/x, এই যে ফাংশন 1/x, এই যে এই ফাংশনটা 1/x, তাহলে আমি গ্রাফিক্যালি এটা কিভাবে দেখাবো, আলমগীর বুঝতে পারছো আমি কি দেখাই দিচ্ছি এখানে, প্রত্যেকটা জিনিস কিভাবে আমি রিপ্রেজেন্ট করব ইন এ গ্রাফ, আমি সেটা এখানে দেখাচ্ছি, এখানে তোমার ওই জিনিস দেখানো হচ্ছে না, তুমি যেটা স্যার বলছো। জাস্ট কারেন্ট এইটা দিচ্ছেন এই জন্য হ্যাঁ, ওটা সমস্যা যদি লাগছে। কারেন্ট দেয় সেটা একটু পরেই দেখতে হবে কারেন্ট কেন দেওয়া হয়েছে সব। তাহলে এটা হলো কি জন্য হবে, আমরা জানি হলো এই যে এইটা এক্সিটা, এক্সিটা হলো সবসময় অলওয়েজ হলো নেগেটিভ সাইডে 1/x, তাহলে এটা এরকম আসবে, এই যেরকম এখানে ধরো সেই এফ নটটা আছে, এখানে সেই এফ নটটা মনে করা আছে, অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে।
এই ঠিক আছে, হইলো তাহলে এখন একটা গ্রাফ, দুইটা গ্রাফ, তিনটা কার্ভ, এই তিনটা কার্ভের যদি একটা প্লটে আমি ডিজাইন করি, এখন এই তিনটাকে যদি একটা প্লটে যদি ডিজাইন করি, সাম করি তিনটাকে, তাহলে কি হবে? স্যার এর জন্য কি নেট রিঅ্যাক্ট্যান্সের কোনো কার্ভ নাই স্যার? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে, সেটাই তো আমি আবার দেখাই যাচ্ছে, আমি জায়গা করলাম এখানে, তারপরে ওইটা করি, দেখি এটা কোথায় গেল যেটা। তারপরে ইম্পিডেন্সের এটা হলো এরকম না, ইম্পিডেন্সের এটা হলো এরকম, এরকম, এটা সি, ঠিক আছে। ইম্পিডেন্স ওটা হলো এরকম, আমি অন্য এই দিকে লাল না আছে, তাহলে এই কার্ভটা হবে হলো এরকম, এই যে অনেকটা এরকম হবে, মানে এটা কোন কালার দেবো যারা হয় যে, আচ্ছা এটাই দিলাম না, এটা অনেকটা হবে এরকম, হলো দাঁড়া মুছি, রেজোন্যান্সের এখানে যা মিট করবে আবার উপরের দিকে উঠবে, অর্থাৎ প্রথমে লো ফ্রিকোয়েন্সিতে সে হবে রেইজ করবে, দেন হলো কি একটা আসবে অ্যাট রেজোন্যান্সে, এখানে আসবে জিরো, এই যে এক্স অ্যাক্সিস না, তার মানে সেখানে শুয়ে পড়বে এখানে আর এর সাথে, এই যে যখন জিরো হয়ে যাবে, এটা আর হয়ে যায় তখন, তাই তো? এটা তো আমরা এটা জানি, এই যে কাজে এটার সাথে হরিজন্টাল, এটার সাথে শুয়ে পড়বে, এই যে এরকম, এই তো এরকম। এটা হলো কি জেড, এই চারটা মনে করো, তাহলে সবই হলো, এটা হলো এক্স সি না, এটা এক্স সি, এই দুটো তো একসাথেই করলাম মনে করো। এখন এই চারটা কার্ভ যদি আমরা এক জায়গায় করি, তাহলে কেমন দেখতে হবে সেটা একটু জায়গা বের করি। স্যার এই যে কার্ভ গুলাতে কি স্যার সবগুলাতে এক্স অ্যাক্সিসে তো ফ্রিকোয়েন্সি, কিন্তু ওয়াই অ্যাক্সিসে তো কিছু দিলেন না, ওগুলো কি আই স্যার সবগুলো? আই, সব ও, আই, ঠিক সব কারেন্ট পাই, সেই আইটাই আমি ওখানে আঁকতে চাচ্ছিলাম, সব হলো আই, এটা হলো জিরো, এটা হলো এফ, তাহলে এখানে সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা মনে করো এফ নট, তাহলে এরকম গেছে এক্সি, ইম্পিডেন্সটা এরকম হয়েছে, তাই তো? আর ম্যাক্সিমাম ই হবে হলো এখানে না, ম্যাক্সিমাম হবে হলো এখানে, এই লেভেলটা আমি দেই, এটা তাহলে আই এম মনে করো, তাহলে সেই কার্ভটা হবে হলো এরকম না, এটা হলো কারেন্টের কার্ভ, অর্থাৎ আই ইজ ইকাল টু কি বলে ভিভি জেড, অথবা আর, বা যাই বলে না কেন মনে করো, এটা অথবা এটা জেড, রেজোন্যান্সে তো আর হবে, তাহলে এই যে হাইটটা হলো, এই যেটা হলো আমাদের হলো কি না, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হয় না, আচ্ছা এখানে মুছে মুছে ধরো এই হাইটটা না, এই হাইটটা, এই যে এই হাইটটা হলো এক্স এম আই এম, এক রেজোন্যান্সে যখন হলো 12
এটা হলো I এর কার্ভ, কারেন্টের কার্ভ, all together in a one plot. This is the graphical representation of হলো রেজোন্যান্স। এই যে রেজোন্যান্স যে বিহেভিয়ারটা করতেছে তার এটা হলো এইভাবে বুঝতে হবে তোমাকে। এটা হলো গ্রাফিক্যাল graphical representation of হলো কি রেজোন্যান্স। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বহু কিছু আমরা এখানে এক্সপ্রেস করছি, বাট এইগুলো গ্রাফে কিভাবে দেখানো যায়, দেখবে কিভাবে, সেই জিনিসটা কিন্তু এখানে ইন ওয়ান প্লট। এবং আমাদের এতে কিন্তু সব মেল আছে। আমরা জানি এটা হলো নেগেটিভ এক্সি, তার জন্য এই যে এদিকে নেগেটিভ দিকে আসছে। আমরা জানি এটা হলো পজিটিভ এক্সেল, এই যে উপরের দিকে গেছে, এবং এটার ইকুয়েশন হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন, দ্যাট ইজ ওয়াই এটাকে সেইভাবে মূলবিন্দু দিয়ে। তারপরে আয়ের এটা কার্ভটা তো এরকমই হবে, যেহেতু এগুলো সব হলো ভি হলো আমাদের কি সিগন্যাল ওয়েভ কস থিটা, তাই কাজে সে এরকম করে উঠবে, আমরা এটা গুলো জানি। সাইন ওয়েভ কি ইয়াসিন, সোহেল রানা, জি স্যার। ঠিক আছে? সব মিলতেছে সব? আচ্ছা। জি স্যার। আবার জেড এর ইকুয়েশনটা আমরা জানি, যেটা রুট ওভার দিয়ে আছে, যার জন্য সে এইভাবে যাবে। প্রথমে লো ফ্রিকোয়েন্সি, যে এই রেঞ্জটা তো লো ফ্রিকোয়েন্সিতে সে কি করবে, হাই হবে। আবার কি করবে, মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে সে আবার কি করবে, হাই হবে। তাহলে মাঝখানে কোথাও একটা তার মিনিমামটা আছে, সেই মিনিমামটা হলো এফ নট। এই দেখেন ইয়া এফ নট এই F বা naught, স্যার এই যে রেজোনেন্স। যেটাতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেটাতে আর হয়ে যাচ্ছে, জি তারটা শুয়ে পড়তেছে আর এর সাথে, অর্থাৎ এই যে এইটা এটা, অর্থাৎ দ্যাট ইজ হাই উই ক্যান সে হলো কি রেজিস্টিভ ইম্পিডেন্স। তখন আর বলতেছেন এটা হয়ে যাচ্ছে হলো টেন্স টু হলো আর। এই কারণে আমরা বলছি দেন যে সার্কিট বিকামস হলো রেজিস্টিভ সার্কিট। তখন ওহমস ল যেভাবে আছে, তার কারেন্টটা হলো ম্যাক্সিমাম, তখন এটা হবে এই যে সেই ম্যাক্সিমাম রেঞ্জটা এটা। তাহলে ক্লিয়ার সব নাকি? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। কারো কাছে যদি ক্লিয়ার না হয় বলো, আমি এখন অন্য টপিকে চলে যাবো। তারপর আমার আছে অন্য জিনিস আছে এখানে, আরো প্রবলেম সলভ করতে হবে, যেগুলো তোমাদের দেওয়া হয়েছিল। প্রবলেম সলভ করতে হবে, সেটা একটু পরে। তাহলে আমরা রেজোন্যান্স ফেনোমেননটা, অর্থাৎ ইফেক্টটা দেখলাম, তার বিহেভিয়ার দেখলাম, ইত্যাদি দেখলাম, এবং সেই কন্ডিশনে সার্কিট কি হয়, কোন কোন কোয়ান্টিটি পাওয়া যায়, দেন হলো কি কিভাবে গ্রাফিক্যালি সেই জিনিসটা বোঝানো যাবে, দেখা যায়, সবই আমরা দেখলাম। এগুলো কিন্তু সব ম্যাথমেটিক্স। আর ফিজিক্সটা এই যে কথায় কথায় যেগুলো বলতেছে, সব কিন্তু ম্যাথ। এই যে ইকুয়েশন একটু আগেই লিখলাম, এই যে এইগুলোই গ্রাফে কিভাবে ডিজাইন করা যায়, সেই ডিজাইন গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করা হয়েছে, দেন এই চারটাকে কম্বাইন করা হয়েছে ইন এ ওয়ান প্লট হয়ে গেল। এই যে এগুলো সব বোঝাই দিতে হবে, বুঝতে পারছো? এগুলো সব হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, অ্যাজ অ্যালগরিদম আর ফ্লো চার্ট। আমি বারবার করে এটা উচ্চারণ করে এই কারণে, এইগুলো বুঝলে ওইগুলো বুঝতে হবে না। তখন যদি বলা হয় যে অ্যালগরিদম, সেদিন মাস্টার ডিগ্রি পাস লেকচারার পোস্টে আবেদন করছিল, তাদের পরীক্ষা হলো, একজন এক্সপার্ট মেম্বার জিজ্ঞেস করছিল অ্যালগরিদমটা ভালো করে বুঝাই দিতে, সে আও করে কোনো কিছু বুঝাই দিতে পারে নাই, খালি আও করছে, বুঝতে পারছো? অথচ সবার কাছে, স্যার আপনি ভাইবা বোর্ডে ছিলেন নাকি স্যার? না আমি ছিলাম না, আমি শুনছি, সবই ছিলাম না, কিন্তু সবই শুনছি। কিন্তু আমরা সবাই কিন্তু জানি যে অ্যালগরিদম খুব সোজা, যার জন্য আমরা পড়িও না, বুঝিও না, চেষ্টাও করি না। কিন্তু ওইটি হলো হার্ট, মূল সফটওয়্যারের। এটা তো আমরা কেউ বুঝি, আর আমি তো সফটওয়্যার পারি, কিসের অ্যালগরিদম, কিসের কি। কিন্তু যখন এমএসসি পাস, আসছো লেকচারার পোস্টে বিশ্ববিদ্যালয়ে, তাও আবার পরীক্ষা দিতে,
এই যে গতকালকে হয়েছে সেই জিনিস, উনি অ্যালগরিদম কি জিনিস বুঝাই দিতে পারেনি বা বলতেই পারেনি, বুঝো তাহলে এখন সে। আর ফ্লো চার্ট তো দূরের কথা, ওইটাকে যদি এখন আমি বলতাম, আমি যদি থাকতাম তাহলে বলতাম তাহলে এইটাকে এখন ফ্লো চার্টে তুমি আমাকে একে দেখাও, আর তো তখন খবর নেই কোনটাকে যে কি বলে। অথচ এখন কিন্তু এটা এসএসসি থেকে শুরু করছে, এবং সফটওয়্যার যে চ্যাপ্টারটা আছে সেখানে প্রথমেই এগুলো দিয়ে শুরু করছে, ফ্লো চার্ট, অ্যালগরিদম, হেন তেন, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে হেন তেন ইত্যাদি ইত্যাদি প্রোগ্রাম। বোঝাইতে স্যার পারছো আমি কি বলতেছি? জি স্যার। স্যার এফ নোটের বাম পাশে একটা পয়েন্টে যে স্যার তিনটায় এসে মিলছে, এটার কোনো স্পেশালিটি আছে কি? কোথায় তিনটা আসে মিলছে? এই এফ এটা না নোটের না 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 জি না, স্যার। এটা আমি ডিজাইন করতে গিয়ে এরকম হয়তো হয়েছে। কারণ এখানে তিনটে, এটা কোনো কিছু নাই, এটা জাস্ট ডিজাইনটা ওখানে হয়তো মিলছে, নাও মিলতে পারতো হয়তো। আমি যদি এখান থেকে যদি দিতাম এরকম করে এইটা, তাহলে হয়তো একটু সরে আসতো, ওটা এইটার সাথে সেট করতো না। তুমি সেটা বলতে চাচ্ছ তো? আবার এই জি স্যার। আবার এই স্টেট লাইনটা আমি অন্যভাবে আঁকতে পারতাম, এটা জাস্ট দেখানোর জন্য। এটা স্যার নির্ভর তিনটা করে, দেখছে তো এই জন্য ভাবলাম যে হ্যাঁ, এটার নির্ভর করে তোমার এই ভ্যালুটা কেমন, এই এল এর ভ্যালুটা কেমন। এই যে টোয়াইস পাই এল না, এর উপরে এইটা উপরের দিকে উঠবে এইটা নাকি নিচের দিকে যাবে একটু, তার উপর নির্ভর করে। বাট এটা অবশ্যই অরিজিন দিয়ে পাস করবে, এন্ড দেন ইট বিকামস হলো স্ট্রেট লাইন, এইটা বোঝানোর জন্য। এন্ড এটা অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই 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 হলো এই বিষয়টা, এই ফরম্যাটটা। হ্যাঁ, ঠিক একইভাবে এগুলো প্রত্যেকটাই তাই। এখানে হয়তো মানে কনসিডেন্স এখানেই হয়েছে, মানে জাস্ট এটা সেট করছে এই বিন্দুতে, এটা কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে? হুম, আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। শেষ, তাহলে বোঝা গেছে এগুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এগুলো বাসায় বসে বসে আঁকতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং অত্যন্ত এগুলো ইম্পর্টেন্ট জিনিস, যা আমি একটু আগে একজনের বিশেষজ্ঞের এক্সপার্ট ওপিনিয়ন আপনার তোমাদেরকে বললাম আর কি। রেজোনান্স কার্ভ, যে কথাটা একটু আগেই বললাম আমি, আর প্লট, ইউ আর ভি, রেজোনান্স কার্ভ। Now we are going to study হলো রেজোনান্স কার্ভ, ঠিক আছে? তাই রেজোনান্সের ইফেক্ট হেন তেন বিহেভিয়ার ইত্যাদি বুঝলাম, ওইগুলো সব গেল। দেন হলো কি, এখন হলো রেজোনান্স কার্ভটা কি জিনিস। একটা হলো রেজোনান্স কন্ডিশন, রেজোনান্স ফ্রিকোয়েন্সি, এন্ড দেন হলো রেজোনান্স কার্ভ। ইট ইজ অলসো এ ইম্পর্টেন্ট ইস্যু ইন কমিউনিকেশন ফিল্ডে, অর্থাৎ আমরা যেসব ফিল্ডে আছি আর কি, আইটি ফিল্ড ইত্যাদি ইত্যাদি। এর উপরেই নির্ভর করে টিউনিং, সিলেকশন, চ্যানেল সিলেকশন করি না, বিভিন্ন কিছু অমক তমক খুঁজে বার করি, নানা পদের কাহিনী, অডিও মডিও, হেন তেন, সাউন্ড পারফেকশন, কোয়ালিটি। তার জন্য ডিভাইসও কিন্তু সেভাবেই রেডি হয়েছে, একটার দাম 10 টাকা, আর একটার দাম 100 টাকা, এরকম। এইগুলোর কারণে কি কনফিগার, কিভাবে কি করছে, কতটুকু পারফেকশন, বুঝাইতে পারছি? তাহলে এইগুলো হলো সেই হলো বিষয়াদি, বুঝতে পারছো? আর ইঞ্জিনিয়াররা সেইগুলো ডিজাইন করে বাজারে ছাড়ে, ইন্ডাস্ট্রি থেকে প্রোডাকশন হয়। আচ্ছা, তারই থিওরি, তারই হলো মূল জিনিসপত্র হলো এইগুলো, যেগুলো কয়েকদিন ধরে, 2 দিন 3 দিন ধরে পড়াচ্ছি। তাহলে কি হলো রেজোনান্স কার্ভ, সমস্যা দেখছো? লেখো, হোয়াট ইজ দ্য রেজোনান্স কার্ভটা কি আর কি? ইট ইজ দ্য কার্ভ হুইচ শোজ দ্য ভেরিয়েশন অফ, ইট ইজ দ্য কার্ভ। আর কার্ভ কি জিনিস সেটা তো আমরা ইন্টারমিডিয়েট থেকেই জানি, অথবা ইভেন এইচএসসি থেকেই তো আছে। বাংলা কি বলে, চিত্রলেখা না নাকি? স্যার লেখচিত্র বলা হয়, লেখচিত্র। লেখচিত্র বা যাই হোক, ওই তো আর কি, যাই হোক, ওই এটা হলো কার্ভ বলা হয়। অর্থাৎ একটা ফাংশনকে কিভাবে আমি, এটা তো হলো ম্যাথমেটিক্যাল ফাংশন, একটু আগে যেটা লিখলাম আর কি, মনে করো এক্সি যদি লিখি এরকম, এক্সি
এই যেখানে হলো কি এটা কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, 100 ফ্যারাড মনে করো অর্থাৎ 5 ফ্যারাড। আর ভেরিয়েবল কে এখানে এই যে এর উপরে ডিপেন্ডেন্সি কার উপরে, এর উপরে। অর্থাৎ এই ফাংশনটা আমরা লিখতে পারি এইভাবে, এফ, অর্থাৎ হলো কি এটা যদি ওয়াই বলি আর কি, এই অর্থাৎ ভেরিয়েবল হলো কি এফ, এই ভেরিয়েবলের মানের উপরে এই ফাংশনটা কিভাবে হবে সেটাকে আমরা কার্ভে ডিজাইন করতে পারি। সেটাই আমরা কার্ভে একটু আগে ডিজাইন করে দেখাচ্ছি। এটা হলো সেই হলো এক্সসি, যদি এদিকে এফ ধরে এখানে 0 হয়, এটা হলো এক্সসি। ক্লিয়ার নাকি? আমরা এগুলো করছি না অনেক, জানি না তোমরা কি পড়াশোনা করছো আল্লাহ জানে। এই যে এইটার ফাংশন কি হবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার কি হবে y ইকুয়াল টু 1/x স্কোয়ার, এটার কি হবে y ইকুয়াল টু রুট ওভার এক্স, y ইকুয়াল টু 1/√x। এরকম হাজারটা ফাংশন আছে যার প্রত্যেকটারই এরকম গ্রাফিক্যাল কার্ভ আছে, রিপ্রেজেন্টেশন করা যায়। এটা হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এগুলো সব অল আর হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, বাট দিজ আর দা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আমার ছেলে, আমার বাবা, আমার অমুক দেখেই বুঝতে হবে যে এই কার্ভটা তো নিচের দিকে গেছে, এই কার্ভটা তো উপরে গেছে, এই কার্ভটা 0-তে মিলিত হয়েছে। সে ওখান থেকে একটা ছোট্ট একটা ধারণা পাইতে পারে, তারপর তোমার কথা একটু জিজ্ঞেস করতে হবে। সে ওই নকশাটা সে ভালো করে জানে, যেহেতু জমি জমা নাড়ে, টাকা পয়সা হিসাব নেয়, সেগুলো বোঝে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা অমুক, কোনটা নিচে, কোনটা উপরে। বাট এইগুলো কিন্তু সে বোঝে না, তার বোঝারও কথা না। আমার ভাই, আমার ছেলে, আমার বাবা, মা, তাদের এগুলো বোঝার কথা না, যদি না তারা ওই ফিল্ডের লোক হয়। তাদের বোঝারও কথা না, বোঝার দরকারও নেই, কিন্তু এই জিনিসটা তারা কিন্তু একটু একটু বোঝার চেষ্টা করে। ছবি সবাই বোঝে, যার জন্য ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইস্যু। দ্যাট ইজ ওয়াই আমরা এই আইসিটি, আইটি, হেন তেন, সিএসসি তে ফ্লো চার্ট আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি। এই কারণে এই ফ্লো চার্ট দেখলেই বোঝা যেতে পারবে যে আমার জিনিস কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে। যেমন জমির নকশা আছে, কোন সিটি কর্পোরেশনের নকশা আছে, বাড়ির নকশা আছে, ওটা দেখেই আমরা বুঝতে পারি যে এই ঘরটা কত সাইজ, কত কি, এই ঘরটা কোন জায়গায়, পূবে না দক্ষিণে না বামে না ডানে। বুঝাইতে পারছি কি বলতেছি, কেন এটা ইম্পর্টেন্ট। বাট এই ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের কারোরই বোঝার সাধ্য নাই যদি না ওই ফিল্ডে হই, এটা আমার দরকারও নেই। ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা এখন কি করতে যাব, সেই কার্ভই আমরা ডিজাইন করবো। তাহলে ইট ইজ হলো কার্ভ হুইচ শোজ দ্য ভেরিয়েশন ইন সার্কিট কারেন্ট, কি হলো হয়ে গেল, সার্কিট কারেন্ট উইথ চেঞ্জিং ফ্রিকোয়েন্সি of the applied voltage. Lexo, Sir, it is which shows the variation of the it is the curve. এই বন্ধ করো। এটা হলো it is the curve which shows the variation. এটা তো ভেরিয়েশন, সেটা একটু পরে দেখতে পারবা কি কেন ভেরিয়েশন বলা আছে। ভেরিয়েশন ইন সার্কিট কারেন্ট উইথ চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এগুলো সব মুছে দেয়, এগুলো না মুছলে এখানে ডিজাইন করা যাবে না। সেটাকেই বলা হচ্ছে কি রেজোন্যান্স কার্ভ। তাহলে কি হলো, কে লিখতে পারছো, কে পারছো লিখতে? ইট ইজ দ্য কার্ভ স্যার পাঁচ স্যার লিখতে পারছি। shows the variation ইন সার্কিট, in circuit current কিন্তু জি স্যার, ইন সার্কিট কারেন্ট with changing ফ্রিকোয়েন্সি, বা with change বললো হয়, মানে দুটোই নাউন আসলে। ওই স্যার উইথ চেঞ্জিং ও নয়, with change দেখলো হয়, changing দেখলো হয়, change in the frequency of
the applied voltage. That means ফ্রিকোয়েন্সির সাথে সার্কিট কারেন্টের যে চেঞ্জটা হয়, ভেরিয়েশনটা হয়, it is shown in a curve or in a plot. This plot or this curve is known as হলো কি রেজোন্যান্স কার্ভ। আচ্ছা, এটা সব মুছে দিয়ে আগে তাহলে, ঠিক আছে। ভেরিয়েশন ইন সার্কিট কারেন্ট উইথ চেঞ্জ of the frequency of the applied voltage shown in a curve is known as resonance curve. এগুলো কিন্তু সবই রেজোন্যান্স কন্ডিশনে, কিন্তু সবই এখন যা বলতেছে। Let us draw the curve. Let us draw the curve. তাহলে সেই কার্ভটাই আমি এখানে এখন আঁকার চেষ্টা করবো, এই তো। Let us, আচ্ছা, let us, তাহলে কি লেখছো না ওটা? Let us draw the curve অথবা the curve is shown in below. এখানে লিখি, এখানে আছে, আচ্ছা, এখান থেকে লেখা হবে। Let us draw the curve. আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি। তাহলে এদিকে হলো কি বলছি, ডেফিনেশনে ফ্রিকোয়েন্সি, তাই তো। আর কি বলছি, সার্কিট কারেন্ট। তাহলে এদিকে দেব হলো কারেন্ট আই। ক্লিয়ার? এখানে ধরো 0। হ্যাঁ, এই যে হয়ে গেল ভেরিয়েশন কার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে সার্কিট কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, রেজোন্যান্স কার্ভটা আঁকবো। অ্যাড হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সেই কার্ভ কেমন হয় সেটি আমরা এখন এটা দেখবো আর কি। তাহলে সেটা আমরা ডিজাইন করি, দাঁড়াও এটা অন্য কালার দিই। আর একটা অন্য কালার দিই, এটা লাল দিই। তোমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করো। এই যে চূড়াটা হলো, দিস ইজ হলো রেজোন্যান্স। এই যে চূড়াটা, আমি এটাকে এখন এই পয়েন্টটাই, মাউস মাঝে মাঝে একটু সমস্যা, মাউস আসা আজকে ওদের নেটও একটু সমস্যা করছে যেমন হচ্ছে। তবে এই যে দিস ইজ, এই পয়েন্টটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যে নট, এই যে সর্বোচ্চ। এইখানে হলো আমাদের হলো কি জানো, আইএম। এটা হলো যখন হলো আর স্মল, আর হলো লার্জার, লার্জার। আর এটা হলো আর মিডিয়াম। আর বুঝছো তো নাকি, মিডিয়াম রেজিস্ট্যান্স আছে, মিডিয়াম। হ্যালো, হ্যালো, জি স্যার, আছি। আসো। আমি ভাবলাম যে আমার নেট টেট চলে গেলো নাকি আবার কতদিনের মতো। স্যার নেট আছে, সমস্যা নেই স্যার। আর লার্জার, আর লার্জার, আর মিডিয়াম। আর মিনস হলো রেজিস্ট্যান্স। আর এর মান যদি স্মল হয় তখন হলো এটা হলো, এটা হবে, অর্থাৎ এই কার্ভটা হলো আর এর স্মলার আর এর ক্ষেত্রে, লার্জার আর এর ক্ষেত্রে হলো এটা হবে, আর হলো কি যেন মিডিয়াম আর এর ক্ষেত্রে এটা। তার মানে একটু আগে যখন আমি বললাম 1 ঘন্টা আগে যে আর এর কোনো ই নাই, মানে এখানে ইনফ্লুয়েন্স নাই এফ নট এর ভ্যালুতে। এই যে একটু আগে আমি এটা লিখছি না, আমরা ডিডিউস করছি
এই ভ্যালুটা, তখন আমরা বললাম যে আর এর কোনো এখানে কন্ট্রিবিউশন নাই, বাট আর ইজ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার ফর ইনফ্লুয়েন্সিং বিহেভিয়ার অফ দ্য রেজোন্যান্স কার্ভ, বলছিলাম বোধহয় না? এই যে দেখো আর এর মানের উপরে এর বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হচ্ছে রেজোন্যান্স কার্ভ। দিস কার্ভ ইজ নোন অ্যাজ এ রেজোন্যান্স কার্ভ। রেজোন্যান্স কার্ভ, এগুলো কিন্তু খুব ভালো করে একে উত্তর দিতে হবে, বুঝতে পারছো? আমি কোনো কিছুই শুনবো না, অনলাইন হোক আর অফলাইন হোক। বুঝাইতে পারছি ঘটনা? অফলাইনেও এগুলো সুন্দর করে দেখানো যায়, অনলাইনেও সুন্দর করে দেখানো যায়। এগুলো একে খাতা প্রডিউস করে ছবি তুলে যেভাবে হোক আমাকে এগুলো দেখাইতে হবে, যখন যে প্রশ্ন যেখানে যাকে করা হবে না কেন। ওই কার কি নাই, আমার অমক আঁকতে পারে না, আমার পেন্সিল নাই, আমার কলম নাই, বা আমার অমক নাই, তমক নাই, এগুলো শোনা যাবে না। এগুলো কম্প্রোমাইজ এখানে এডুকেশনে করা যায় না, বুঝতে পারছো? অন্য কথা হইতে পারে, তুমি আমার কাছে 10 টাকা লোন নিতে পারবা, বা তোমাকে একটা, আমি অনেকে চা নাস্তাও খাওয়াই কিন্তু, জানো না, ছাত্রদেরকে, সেগুলো অন্য জিনিস। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, তাহলে তো আর কোনো কিছু থাকে না, তাহলে আর কি কোনো কিছু দরকার হয় না। আগের লোকজন যেমন ছিল তেমন থাকাইতেই ভালো ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, এখন লেখো, কমেন্ট লেখো, নোট লেখো। দিস কার্ভ ইজ নোন অ্যাজ হলো রেজোন্যান্স কার্ভ। লেখো, if r is small, if r is small, এই যে, অথবা ফর স্মলার r, আবার আর কি জিনিস সেটা আবার বুঝতে হবে, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু, তাহলে লিখে নাও, লিখে ব্র্যাকেটের মধ্যে আর লেখা হয়ে যাবে, তাহলে মনে থাকবে। তাহলে বলবে যে আর তো জানি রেজানুরের আর স্যার, এরকম এরকম প্রশ্ন ছাত্ররা অনেক সময় বলে। এসব ছাত্র, বহু টাইপের ছাত্র আমি পাইছি জীবনে, এসব মানে অদ্ভুত অদ্ভুত। যেমন বললাম না, যে 2 বছর পর সে আসছে আজকে আমার কাছে, কি নাম যেন বলে, প্রজেক্ট রিপোর্ট জমা দিবে সে। স্যার এরকম ফর স্মলার আর স্যার তারপর for smaller r, the resonance curve rapidly picked out and has sharp edge. For পিকড আউট smaller, স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আরেকবার রিপিট করবেন স্যার, আমি বুঝতে for পারিনি শুরু থেকে। for আচ্ছা আচ্ছা, আর স্মল for স্যার, যখন আর for স্মল। হ্যাঁ আর, for smaller r, অথবা when r is small, যেভাবে যার যার সহজ, মোট কথা The আর তখন হবে। the The resonance curve resonance rapidly. curve, the resonance curve is sharply picked out and has steep side, and has Has steep 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 side, sides, এই যে এক সাইড, এই 2 সাইড, side has steep steep side. সাইড স্যার, তারপর স্যার। হ্যালো, জি স্যার, তারপর ওই ক্লাসে বলেন বলেন বলেন, কি খবর আছে নাকি? মানে কি, না না একটু বলেন কি। হ্যাঁ, না মনে করলাম যে আবার হয়ে গেল, নিয়োগ হয়ে গেল নাকি সেই থার্ড বেঞ্চ। হ্যাঁ, মানে ধোয়া তুলছে না? আচ্ছা আচ্ছা, হুম, ঠিকই আছে ঠিকই আছে, তারাও চায় এদিকে ইন করতে, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বাসায় নাকি রাস্তায়? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হুম, তাহলে হ্যাজ দা স্টিপ সাইডস, তাহলে আসো যে কথাটা লিখলাম, the resonance curve
শার্পলি পিকড আউট। এই দেখো কি করতেছে আমরা, ভেরিয়েশন অফ হলো কি ফ্রিকোয়েন্সি, তাই তো? এই যে ফ্রিকোয়েন্সির সাথে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, এই যে এটা আমার ওয়েভ কি করছে, এইভাবে উঠতেছে, এই যে ওকে দাঁড়া, এই যে এটা ধরি, ওয়েভ কি করছে এইভাবে শার্পলি, দেখো এই যে শার্পলি পিকড আউট, চূড়ায় উঠে গেছে। দিস চূড়া ইজ নোন অ্যাজ রেজোন্যান্স, এই পয়েন্ট হোয়েন কারেন্ট ইজ ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? দেন কি করছে, আবার কি করছে, নিচের দিকে শার্পলি চলে আসছে, এই যে নিচের দিকে আবার কমের দিকে, ঠিক আছে? তাহলে সেটা কি বললো, পিকড আউট হলো এন্ড হ্যাজ স্টিপ সাইড, অর্থাৎ খাড়া, তার দুইটা সাইড আছে, যাই একটা সাইড, এই একটা সাইড, লেফট সাইড এন্ড রাইট সাইড, একদম খাড়া। এর অর্থ এই, কারেন্ট শার্পলি ফল ডাউন, এই যে চূড়ায় উঠছে না, কারেন্ট উঠছে চূড়াতে, তাই তো? তারপরে কি একদম শার্পলি ফল ডাউন, এই যে নিচের দিকে নেমে আসছে, একদম শার্পলি, মানে খুব দ্রুত নেমে যাবে। দিস কখন নামবে, এই যখন ম্যাক্সিমাম হবে, অ্যাট ফ্রিকোয়েন্সি হলো এফ নট, অ্যাট ফ্রিকোয়েন্সি হলো এফ নট, দিস known as হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ নট। দেন দিস রেজোন্যান্স কার্ভ হলো কি শার্পলি পিক হবে, পিক আউট, এই যে এই পয়েন্টে চলে যাবে। আচ্ছা, সেকেন্ড, when r is large, অর্থাৎ ফর লার্জার আর, ফর লার্জার আর বেশি, বড় বড় আর এর ক্ষেত্রে, এই যে দেখছো, ফর লার্জার আর the curve is flat and broad sided, এই দেখো কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে, এটা ধরি, এটা না তো ধরো, এটা যে কার্ভ কি হয়েছে, লার্জার আর এর ক্ষেত্রে ফ্ল্যাট হয়ে গেছে, দেখছো? এই যে এরকম অনেকটা এরকম, বা আর একটু শুয়ে যেতে পারে, এরকম ফ্ল্যাট যেটা বলি। For জি স্যার, larger ফ্ল্যাট R, হয়ে গেছে স্যার। the resonance curve, অলমোস্ট ফ্ল্যাট। the resonance curve হলো ফ্ল্যাট এন্ড ব্রড সাইডেড, এই দেখো এই সাইড গুলো কিন্তু ধারালো না, খাড়া না, পাহাড়ের মতো খাড়া না, পিরামিডের মতো খাড়া না। ফর ওয়ান ফার্স্ট কেস, এই যখন আর ইজ স্মল, বাট আর ইজ when আর ইজ লার্জার, লার্জ, তখন কি হচ্ছে, ফ্ল্যাট, এবং সাইড গুলো এই যে এই ডান সাইড এন্ড দেন লেফট সাইড, আর হলো কি ব্রড সাইডেড, মানে ওয়াইড, ব্রড সাইড মিনস হলো ওয়াইড, এরকম এরকম হবে কার্ভটা, এরকম করে নেমে গেছে, অর্থাৎ তাদের ফল করতে সময় লাগবে। ক্লিয়ার? কারেন্ট ফল করতে সময় নিবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর হলো কি যেন মিনিমাম, আর যখন হলো মিডিয়াম হবে, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি আর কি, মানে অর্থাৎ লার্জারও না স্মলও না, মিডিয়াম, তখন মোটামুটি এই মাঝামাঝি দিয়ে এটা পিকটা হবে, দেন এইভাবে নেমে যাবে, সেটাও গ্রহণযোগ্য হয় অনেক সময়। আর মিডিয়াম সবসময় সবাই অ্যাকসেপ্টও করে বিষয়টা, কিন্তু আমাদের ইন্টারেস্ট হলে যে সুরা পাওয়ার, যে স্মল আর এর ক্ষেত্রে, ঠিক আছে? আর এটার সাথে কার সম্পর্ক আছে, ওহমস লর সম্পর্ক আছে। কি আছেন, আর কি করে, লিমিট দ্য কারেন্ট না, জি স্যার, অপোজ দ্য কারেন্ট, লিমিট দ্য কারেন্ট, অপোজ দ্য কারেন্ট, আর এর হলো ইউজ, লিমিট করে আর অ্যাপ্লিকেশন, ড্রপ করে। অর্থাৎ অপোজ করবে। তাহলে আর যদি স্মল হয় তাহলে কি কারেন্ট ফ্লোটা স্বাভাবিক বা ভালো হবে না? জি স্যার, আর যদি বেশি হয় তার মানে কি অপোজ করতে থাকবে না কারেন্ট ফ্লোটা? কারেন্ট ফ্লো কমতে থাকবে। এই তো। তাহলে কি ওহমস ল কেন ক্লাসিক্যাল ল বলা হয়? আমরা কিন্তু বারবার সেখানে ফিরে যাচ্ছি, বারবার বারবার সেখানেই ফিরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, ফার্স্ট কেসে হলো কারেন্ট ফলস র্যাপিডলি ফ্রম ফ্রম রেজোন্যান্স টু অফ রেজোন্যান্স, এই যে এটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, দিস, এটা একটু দাঁড়াও, এই রেঞ্জটা হলো, এই যে এই রেঞ্জটা রেজোন্যান্স, অফ রেজোন্যান্স, ফ্রম, এই যেটা হলো রেজোন্যান্স,
থেকে অফ রেজোন্যান্স, এই যে এইগুলো সব হলো অফ রেজোন্যান্স, এই যে অফ রেজোন্যান্স, আর এটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মানে রেজোন্যান্স। সেজন্য বলা হয় এই যে যদি আর স্মল হয় দেন কারেন্ট ফলস অফ হলো শার্পলি, ঠিক আছে, or rapidly from resonance to off resonance। আর when R হলো লার্জ তখন হলো উল্টাটা হলো, ঠিক আছে, slowly fall off হলো রেজোন্যান্স, slowly fall off কিন্তু এই অফ from দুইটা রেজোন্যান্স টু অফ রেজোন্যান্স, তখন আর হলো লার্জার হবে, স্লোলি ফল করবে কারেন্ট, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। জি আরো স্যার, জি স্যার, আরো বুঝতে কোনো পেরেছি স্যার। question থাকলে জিজ্ঞেস করো। তার মানে স্যার ছোট থাকলে পিক আপ করবে স্যার, আর হচ্ছে ওই যে কম মানে যদি একটু মিডিয়াম টাইপের হয় তাহলে একটু জাস্ট উপরে উঠে আবার ডাউন হয়ে যাবে। আর যখন ইয়ে হবে স্যার সব থেকে কম হবে স্যার, মানে বেশি লার্জ হবে স্যার, তখন ফ্ল্যাট হয়ে যাবে স্যার। কাজেই এগুলো ভালো করে বুঝতে হবে এবং দেখায় দিতে হবে। এবং এর সাথে আমাদের টিউনিং সার্কিটের সম্পর্ক আছে। এত কিছু বোঝার পরে এখন হলো আমাদের সেই টিউনিং সার্কিট, হোয়াট ইজ টিউনিং সার্কিট, সেখানে আরএলসি সার্কিট, এই রেজোন্যান্স ইত্যাদি ইত্যাদি হেনা তেনা স্টাডি ওখানে করা হয়, ঠিক আছে। তো সেটা হলো আগামী দিন। এখন আজকের ইস্যু হলো এখন হলো এই পর্যন্ত শেষ। এখন প্রবলেম কার কি সলভ করবে সেগুলো আমরা দেখাবো। আর এখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমরা বুঝি, বুঝাই নেই, বুঝি, ঠিক আছে। এরপর আমাদের অন্য বিষয়াদি আছে, রেজোন্যান্স এখনো শেষ হবে না, এটা আরো আছে অনেক কিছু, ঠিক আছে। বলা এখন প্রবলেম কে কি সলভ করছে সেটা বলা দেখেন, প্রবলেম ঠিক খুঁজতেছিলাম, কোথায় গেল সেগুলো, এই যে এটা, এটা আর একটা কি যেন ছিল, এই যে এটা, বলো এখন। এটা স্লাইড ক্যারেক্টার, হ্যাঁ এখন বলো দেখি কে করতে পারছো প্রবলেম সলভ। আমি এটাকে নামাই তারপরে বুঝি দেখি কে কে আছে না আছে। মাত্র আছে কয়জন? 22 জন নাকি? কি বিষয় আজকে, সমস্যাটা কোথায়? কারেন্ট নাই, নেট নাই নাকি অন্য কিছু? স্যার গ্রামের অনেক সাইডে স্যার বিদ্যুতের কাজ চলতেছে স্যার, অনেক জায়গায় কারেন্ট নাই স্যার। আমাদের এই জায়গায় আজকে মানে মানে আছে, কিন্তু অন্যান্য জায়গায় নাই স্যার, অনেক জায়গায়। এটা তো হচ্ছেই। আমাকে স্যার অনেকে মেসেজ দিচ্ছে স্যার, দিয়ে বলছে যে দোস্ত ক্লাস হবে না, কারেন্ট নেই এলাকায়, এরকম। তানিয়া আক্তার আসছো, তারপরে কি জন্য কে আসছে? তানিয়া আক্তার একজনই মাত্র, আর হলো কি নাফিসা। সোনিয়া আলমরে দেখলাম সবই চলে গেছে, মাত্র 2 জন, বাকি রাখি চলে গেল নাকি কই গেল তারা সব? আরো 2 জনকে দেখছিলাম যে একটু আগেও তো দেখছিলাম শুরুর দিকে। এই হলো অবস্থা, দেখতে পাচ্ছ কি যে হবে আমার। আজকে একজনকে সাইন দিছি, তার প্রত্যেক সেমিস্টারে 4টা 5টা করে, 2 বছর আগে তাদের রেজাল্ট হয়ে চলে গেছে, শেষ তারা, বুঝতে পারছো। সে আজকে প্রত্যেকটা সেমিস্টার, আমি বিরক্ত হয়ে গেছি, এক পর্যায়ে আমি কিন্তু স্টপ করে দিয়ে বসেছিলাম সারাদিন, তারপর হঠাৎ দেখে আবার সে নক করছে। তো এই যদি অবস্থা হয়, কয়টা কেস বলবো, কেসের শেষ নাই তো, মানে এক একজনের এক এক সমস্যা।
এত বছর ধরে পড়াশোনা করতেছে, অন্যরা সার্টিফিকেট নিয়ে চলে গেল, আর তার এখনো তার প্রত্যেক সেমিস্টারে 3টা 4টা 5টা 2টা এরকম করে তার ফেল। সেইগুলো এতদিন পর সে তো কবে রেজাল্ট পাবে সে? তাহলে তার তো শেষ হবে, তার চাকরি বাকরি করা উচিত আসলে। রেজিস্ট্রেশনের মেয়াদও তার শেষ হয়ে যাবে, এবং জীবনেও পাশ করতে পারবে। যেসব সাবজেক্ট দেখছি ও জীবনেও আর পাশ করতে পারবে না ওগুলো। আর নকলের তো কোনো সুযোগই নেই। একদিন তো আমি তাকে বের করে দিয়েছিলাম, সে আবার একটু চালাক চতুর আছে। সেই চালাক চতুর দিয়ে সব হয় না আসলে, আমার কাছে তো অন্তত পার পায় না কেউ, তো সবই ধরা পড়ে যায়। আচ্ছা এখন বলো, সময় নষ্ট না করে বাকি সময়টা, কার কি প্রবলেম সলভ হয়েছে? যে প্রবলেম গুলো দিয়েছিলাম, ক্যাপাসিটর একটা দিয়েছিলাম, ওই যে আমার সামনে আছে সেটা, আর একটা দিয়েছিলাম হলো যেন ওই যে আর না ফর্ম ফ্যাক্টর এইসবের উপরে ঠিক স্যার থাকবে। ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টরেরটা স্যার করছি, কিন্তু ক্যাপাসিটরেরটা স্যার করিনি। ক্যাপাসিটর করা নেই, ফর্ম ফ্যাক্টরটা ওটা করছো, দেখাইতে জি পারবা? আমরা সবাই দেখি। খাতায় করছি স্যার, আমি খাতায় দেখতে খাতায় দেখাও না, নাকি আমি ঢুকি তুমি বলে থাকো নাকি কোনটা? আচ্ছা খাতায় দেখি আমরা, খাতায় দেখি দাও। বাকিরা কি? একজনকে পাইলাম, আর বাকিরা? বাকিদের কোনো খোঁজ নাই। তো কবে কি হবে আর কবে কি করবো? খাতার কি ভালো হবে দেখতে? দেখি দেখো, সেদিন তো দেখছো, আমার তো ঠিক আছে দেখা যাবে। আচ্ছা তুমি স্যার আমি ভিডিও একটু করো। বলি তাই। হ্যাঁ তুমি আমি তোমাদের ধরে নিয়ে আসি ধরো। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, হ্যাঁ সবাই কি দেখতে পাচ্ছ? তুমি এই খাতাটা দেখাও, খাতাটা উল্টা উল্টা, হ্যাঁ উল্টা ধরো দেখি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা সবাই কি দেখতে স্যার পাচ্ছ? এখানে তো ফর্ম দাঁড়া দাঁড়া, তুমি ফ্যাক্টরের হ্যাঁ যে তো আপনি আগে বলার দরকার নেই, হ্যাঁ এটা ডেফিনিশন সেদিন যেগুলো বললাম, প্রবলেমটা কোথায় সলভ করছে, সলিউশন দেখো, প্রবলেম সলভিং। হ্যাঁ তারপরে হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে আপনি স্যার এই যে গ্রাফটা দিয়েছিলেন একটা, হুম, ওই হুম, হুম। গ্রাফ দিয়ে হ্যাঁ, ওখানে আই এম দিয়েছিলেন 100 এম্পিয়ার, মানে আই স্যার ঘোলা ম্যাক্সিমাম দেখা 100 যায় স্যার। আই ম্যাক্সিমাম 100 এম্পিয়ার দিয়ে দিছেন। ওখান থেকে হচ্ছে আমাদের আই এভারেজ আর আই আর এম এস বের করব। এখন হুম, এই ফর্ম ফ্যাক্টরের সময় তো আমরা জানি উপরে আই আর আর এম এস আর নিচে আই এভারেজ দিয়ে ভাগ হুম, করে পাইছি 1.4 অন স্যার। হুম। তাহলে আমাদের কত ফর্ম ফ্যাক্টর কত পাইছো? স্যার এখানে এবারে আমি আগে আগে কি অ্যাভারেজ বের করছো? আগে স্যার হচ্ছে আই আর এম এস, উপরে আই আর এম এস আর নিচে হচ্ছে আই এভারেজ। হুম, হুম, মানে এর ক্ষেত্রে নাকি তুমি কি বের করতে চাচ্ছ, ফর্ম ফ্যাক্টর নাকি ওইটা? ফর্ম ফ্যাক্টর স্যার। আচ্ছা ফর্ম ফ্যাক্টর বের করতে গেলে তাহলে ওইটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আই অ্যাভারেজ আর আর এম এস, হ্যাঁ তারপরে অ্যাভারেজ, এই তো জি হ্যাঁ। স্যার। তাহলে অ্যাভারেজ বের করছো আর হলো আর এম এস বের করছো ওই কার্ভের। জি স্যার। আর পিক ফ্যাক্টরের বলেছিলেন স্যার যে ম্যাক্সিমাম ভ্যালু উপরে আর নিচে হচ্ছে স্যার আরএমএস ভ্যালু। তো ম্যাক্সিমাম ভ্যালু আপনি 100 এম্পিয়ার দিয়ে দিয়েছেন আর আরএমএস টা নিচে দিয়ে স্যার এটাও ক্যালকুলেট হয়ে গেছে। কত হয়েছে বলতেছো? না না ওইভাবে তো হবে না তো, তোমাকে তো ওই যে নিয়ম মেনে আর এম এস কিভাবে বের করতে হয়, তারপরে অ্যাভারেজ কিভাবে বের করতে হয়, আর এম এস কিভাবে বের করতে হয়, সেটা করতে হবে তো। বুঝলেন কি বলতে চাচ্ছি আমি? জি স্যার, ওইটাই তো মানে আগে ফর্মুলাটা লিখে তারপর মান বসাতে হবে। ইন্টিগ্রেশন করে করতে হবে, অর্থাৎ অ্যানালাইসিস অ্যানালিটিক্যাল ফর্মে করতে হবে। জি স্যার, আমি স্যার অত মানে সবকিছু লিখে ডিটেলসে করিনি যে আপনাকে দেখাতে হবে এরকম, আমি নিজে বুঝার মতো করে করছি যে এটা আসলে এভাবে আছে বা কতটুকু আর আছে এইটা। আর বাকি কে আছে? আগে দেখাতে হবে তাহলে আমি স্যার প্রত্যেকটা লাইন লিখে লিখে আর কি করতাম। বাকি কে আছে, কে পারছে বাকি? এরকম তো তুমি বলতেছো, আমাদের কার্ডটা এরকম দেওয়া ছিল না? জি স্যার, একটা সাইন তারপরে কার্ড। এখান থেকে দেওয়া ছিল এরকম, এই তো? জি স্যার, ওখানে এটা হলো পাই প্রথমে না? পাই, তারপরে 2 পাই, এটা তারপরে এটা 3 হলো পাই। জিরো, পাই, পাই জি এটা স্যার, 2 পাই, টু পাই, হ্যাঁ, এন্ড দেন হলো 3 তারপরে পাই। 3। এই জি দেওয়া স্যার। ছিল, এইদিকে হলো আই থিটা না? ম্যাক্সিমাম হচ্ছে 100 এদিকে এম্পিয়ার। হলো আমাদের কি কারেন্ট না, কারেন্ট। জি স্যার। এখানে তো জিরোই, হ্যাঁ এটা এই তার মানে এটা কার বারো নিচের দিকে আসার কথা ছিল, এই তো? আচ্ছা যাই হোক, জি স্যার, দিকে।
তাহলে আমাদের কি বলা আছে ফর্ম ফ্যাক্টর না? জি স্যার, আর আপনি আরেকটা দিয়েছিলেন আই ম্যাক্সিমাম দিয়ে দিয়েছিলেন যে 100 অ্যাম্পিয়ার এই আইটা দেওয়া আছে এখানে না, আই ইজ ইকুয়াল টু হলো দেওয়া ছিল আই আই ম্যাক্স আই এম আই ইকুয়াল টু 100 সাইন থিটা 314 বোধ হয় না, 300, হ্যাঁ 314 টি না, 314 টি, এই এই দেওয়া ছিল, এই তো ঠিক আছে, এই তো স্যার 100 সাইন থিটা দেওয়া ছিল তো। ওই তো ওইটা হলো সাইন থিটা দিল, হ্যাঁ অর্থাৎ 100 সাইন থিটা বললেও হবে। 314টি। হ্যাঁ এটাকে সাইন থিটা আমি দিয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম। এই থিটা মানে হলো এইটা, এই যে 314 টি, অর্থাৎ ওমেগা টি আর কি, ওমেগা টি, এই ওমেগার মান হলো 314, একই কথা আর কি সব এগুলো। এখন তোমার বের করতে হবে আই অ্যাভারেজ, আর হলো আই আর এম এস। এই 2 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছ কি হয়েছে সমস্যাটা এখানে। ওয়ান সাইকেল এগুলো কখন বের করতে হয়? ইন এ ওয়ান সাইকেল আর ওয়ান পিরিয়ডের মধ্যে, তাই তো? জি স্যার। এভারেজ এবং আরএমএস ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে দেখি আমরা হেঁটে আসি, যদি এরকম করে কার্ভটা আস্তে আস্তে এইভাবে আসলো, তাই তো? হাফ সাইকেল, এখানে কিন্তু হাফ, দেন নিচের দিকে যাওয়ার কথা, তাই তো? তারপরে না এখানে এসে না ফুল সাইকেল হবে, আবার আসবে আবার আসবে, এরকম রিপিট হবে, এই তো? তাহলে এখান থেকে এইটুকু হলো কি ওয়ান সাইকেল না, পূর্ণ হলো। তাহলে এই ওয়ান সাইকেলের মধ্যে কি আসছে, 0 থেকে যদি পাই হয় তাহলে আইটা হলো এটা, এই যে কাজ। দেন কি করছে, গো ডাউন, মানে এখানে পরের হাফ সাইকেলে কি হয়েছে 0, এই ইন্টারভ্যালের মধ্যে কারেন্ট হলো 0। এই যে এখানে তো নাই, এখানে ফ্ল্যাট হয়ে গেছে, এখানে এখানে নাই, এখানে ডিসি হয়ে গেছে, মানে এখানে হলো নাই, ওয়েভ নাই, 0। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারভ্যাল ই করতে হবে, কি হবে আমরা জানি অ্যাকর্ডিং টু ডেফিনেশন, এটা হলো আই না, কোথেকে কোন পর্যন্ত যাবে, 0 থেকে টোয়াইস পাই, তারপর এটাকে ভাঙতে হবে, এই তো টোয়াইস পাই আই, আই বলতে একবারে লিখে দিই, 100 লিখে দিই, সাইন থিটা
সাইন থিটা ডি থিটা। এই এখন এটাকে যদি ভাঙে দাও তাহলে তো একটা ইন্টিগ্রেশন হবে হলো এখান থেকে এখানে, সেই কারণে আই রেখে সুবিধা ছিল, বুঝতে পারছো প্রথমে? 2s পাই, এটা হবে হলো 0 থেকে পাই, সেটা হলো আই 100, এটা হলো 100 সাইন থিটা। এই যে এটা স্যাটিসফাই করতেছে, এটা এই কন্ডিশন, প্লাস এটা 0 1 বাই, এটা হলো পাই থেকে কত 2s পাই না, আইটা কি এখানে 0 কিন্তু ডি থিটা, তার মানে এইটুকু এইটুকু সরাসরি লেখা যায় এটা 0, এটা দরকারই নেই, থাকতেছে আমাদের এইটুকু। হ্যাঁ ক্লিয়ার? এখন এটাকে যদি আমি করি তাহলে সেটা আমি মানটা, তুমি কত বললা তোমার হয়েছে কত, এখানে 100 চলে আসবে ইত্যাদি ইত্যাদি, যদি ক্যালকুলেশন, আমার তো এখানে লেখা যায় 3 পয়েন্ট এত নাকি 31 পয়েন্ট, 31.8 অ্যাম্পিয়ার, 31.8 অ্যাম্পিয়ার অ্যাভারেজ। হ্যালো স্যার সোহেল, তুমি কত বললা তুমি আই এভারেজ? স্যার আমারটা এইভাবে তো করিনি স্যার, আমারটা হয়নি তাহলে। না না অবশ্যই হয়নি, এইটা এইভাবে করতে হবে। আমি আগের দিনও বলছিলাম, যত এই ধরনের প্রবলেম থাকবে সলভ করতে হবে হলো এই ডেফিনেশনে যে দেওয়া আছে সেটি ইউজ করতে হবে, অর্থাৎ অ্যানালিটিক্যাল ইন্টিগ্রেশন করে বের করতে হবে। স্যার আমরা আই এভারেজের যে সূত্র জানি ওটা হাফ সাইকেল দিয়ে আমরা বের করতাম, তো ওইটা যদি এখানে না করি না ওগুলো দিয়ে হবে না, মানে ফুল সাইকেলই করতে হবে আমাদের এই সূত্র। ওগুলো দিয়ে হবে না, যেভাবে বলা আছে সেইভাবেই। এই যে আমি তো দেখাই দিলাম, সেই হাফ সাইকেলেই তো হইলো, বিষয়টা তো হাফ সাইকেল, এটা তো হাফ সাইকেলের মধ্যেই, কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে কেন এটা হাফ সাইকেল হলো। এই যে এইটুকু 0, এই যে ফাংশনটা এখানে 0, এই যে এই ইন্টারভ্যালের মধ্যে যে লিখে দিলাম, এই যে এই ইন্টিগ্রেশনে তো এটা 0, এখানে আর আমার ইন্টিগ্রেশন করার দরকার নেই তো, যার জন্য তোমার রয়ে গেল কি এটা তো 0, তাহলে এটা কি হাফ সাইকেলের মধ্যে হলো না? কিন্তু ওই যে কিন্তু উপরে যে লিমিটে এটা লিমিট দিলেন যে 0 টু এই এই যে কোথায়, এখানে তো পাই তো, এখানে উপরেরটা যে আই এভারেজ লিখেছেন এখানে আই এভারেজ কি লিখছে 2 এখানে, টু বাই। ওই পুরা 0 থেকে পুরাটা ধরছি আমি, ঠিকই তো আছে। তাই ইন্টিগ্রেশন ভালো, এটা ইন্টারমিডিয়েটে বহু ইন্টিগ্রেশন করছি আমরা এরকম। তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো 0 থেকে পাই, এই যে 0 থেকে পাই, আর একটা হলো পাই থেকে 2s পাই, এই যে পাই থেকে 2s পাই, এই ইন্টারভ্যালের মধ্যে কি হবে ফাংশন, আর এই ইন্টারভ্যালের মধ্যে কি হবে। তাহলে এটা হলো 0, এই ইন্টারভ্যালের মধ্যে 0, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা তো 0ই, তাহলে ইন্টিগ্রেশন করে তো কোনো লাভই নেই, এটা হলো 0, এটা দরকারই নেই। তাহলে থাকলো কি আমার এখান থেকে এই ইন্টারভ্যালের মধ্যে থাকলো 0 থেকে 5, সরি পাই, এই যে পাই। ওই জন্য পরের লাইনে স্যার লিমিটটা 0 থেকে পায়ে নিয়ে চলে আসছেন, হ্যাঁ, এটাই। আমি তো সেটা ভেঙে করলাম তো, তোমাকে তো বুঝতে হবে কেন এখানে 0, আমাকে তো বুঝাই দিতে হবে জিনিসপত্রগুলো, আন্দাজে মুখস্থ এগুলো করলে তো হবে না। জি স্যার এগুলো ধরনের এই যে সেই জন্য আমি যে কন্ডিশন দুইটা লিখলাম, যখন এই ইন্টারভ্যাল হবে তখন আইটা হলে এটা হবে, আর যখন এই ইন্টারভ্যালের মধ্যে হবে আইটা তখন 0। এই যে গ্রাফে তো তাই তো বলা আছে, তাহলে কি আমার এটা ভাঙলে তাহলে তো আমার এখানে 0 আমি বলেই দিতে পারি। আর এটা ইন্টিগ্রেশন করা তো সোজা, যে কস প্রাইস এটা হবে, হ্যাঁ না তো না, আমি এটা করলাম, এটা তো তোমাদের করতে হবে এগুলো খাতা কলমে বসে, এগুলোকে এখানে করানোর সময় এই ইয়াতে মানে ভার্সিটি ক্লাসে এগুলো তো এই ইন্টারমিডিয়েট ছেলে পেলে সবাই পারবে এসব ইন্টিগ্রেশন, দেখবে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হলো এটা। দেন হলো কি IRMS ভ্যালু, এটা হলো টুয়াইস পাই না, IRMS একটু বড় হয়ে গেল, আচ্ছা IRMS, আর এটা আমি ওই কারণে এখন একবারে লিখে দিতে পারি, এটা এই আই স্কোয়ার হবে, তার মানে 100 স্কোয়ার হবে এখানে, সাইন স্কোয়ার। আমি ওই যে সূত্র, আমি কিন্তু ওইটা কিন্তু বসাচ্ছি না সূত্র মতো, আমি একবার বসাই গেলাম। RMS ভ্যালুর সূত্র তো আছেই ডেফিনেশন অনুযায়ী, সেটাই এখানে বসাই দেওয়া হয়েছে। এটার মানটা হলো কত যেন পাওয়া গেছে, 50 অ্যাম্পিয়ার।
50 ampere. Then you now able to find out হলো ফর্ম ফ্যাক্টর এন্ড হলো কি জন্য আরেকটা কি জন্য দুইটা না ওই সে প্রবলেমটা বলি আর হলো পিক ফ্যাক্টর সবই পাবে তাহলে ফর্ম ফ্যাক্টরটা কি হবে এফ ফ্যাক্টরটা হয়ে যাবে হলো কি জন্য আরএমএস বাই হলো এভারেজ না তাহলে আরএমএস কোনটা 50 আর হলো এভারেজ কোনটা 31.8 হ্যালো তোমরা আছো নাকি এটা কিন্তু স্যার, আছি। ইউনিট লেস হবে কিন্তু আর একটা জি, হলো স্যার। পিক ফ্যাক্টর পিএফ ফর্ম ফ্যাক্টর এফএফ লিখলাম এখানে এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু আর হলো কি আরএমএস ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু হলো কোনটা 100 কিন্তু এই যে জি স্যার 100 অ্যাম্পিয়ার। আর হলো কি আর আরএমএস তার মানে 50 না এটা যা হয় তাই এটাও কিন্তু ইউনিটলেস দ্যাট মিনস এরা হলো সব হলো রেশিও অনুপাত এখানে কোনো সময় ইউনিট হয় না কিন্তু অর্থাৎ এটাও কারেন্ট অ্যাম্পিয়ার সবই নাই ভেনিস রেশিও এইভাবেই তো বের করতে হবে অলওয়েজ রিমেম্বার করবা যে আমাকে ইন্টিগ্রেশন করে যে ডেফিনেশন দেওয়া আছে সেটা দিয়ে বের করতে হবে ক্লিয়ার নাকি কারো কোনো প্রশ্ন আছে এইসব জিনিসপত্র যদি না পড়ো তাহলে কবে তোমরা কি পারবে আর কি করবে সামনে তো আরো ভিড় দিতে হবে পরীক্ষা হবে সামনে অঙ্ক দিলে একটু কনফিউজিং আসবে কারণ ওই যে i ইকুয়াল টু যে 100 sin 314 t দেওয়া আছে তো এখান থেকে আমরা যে অঙ্কগুলো করছিলাম স্যার ওখানে হচ্ছে i ইকুয়াল টু এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে তুলনা করে i ম্যাক্সিমাম আমরা 100 ধরেই নিতাম না 100 না এবারে তোমাকে RMS ফাংশন তো দেওয়াই আছে এই যে প্রত্যেকটার এইভাবে দেওয়া থাকবে যে তোমার এই কার্ভের ইকুয়েশনটা কি এই ইকুয়েশনটা দেওয়া আছে এখানে কাজে এগুলো এখান থেকে যদি আমি আবার ফ্রিকোয়েন্সি বের করতে বলতাম তাহলে তো আরো তো কনফিউজ করে ফেলতাম তাহলে এটা সমান হলো ওমেগা সরি এটা না ওমেগা সমান হলো 314 তাহলে এখানে তো আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারি না টুয়াইস পাই না জি স্যার করা যাবে ওমেগা তো 2 পাই সরাসরি এফ দিয়ে দিবেন ঠিক এইভাবে ঠিক আছে এরকম কত কিছু ভাবে কত কিছু না তাহলে তোমাকে এগুলো সব বুঝে নিতে হবে সব বুঝতে হবে তার নেন কারেন্ট বের করতে বলছে ফেজ বের করতে বলছে আর হলো পাওয়ার আর সব ভ্যালু দেওয়া ছিল তার মানে ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স সমান সমান আমরা জানি হলো কি জন্য 1/2 পাই এফ সি ক্যাপাসিটর বোধহয় দেওয়া আছে না হ্যাঁ ক্যাপাসিটর দেওয়া আছে ক্যাপাসিটরের মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড দেওয়া আছে হ্যাঁ সবই তো দেওয়া আছে তারপরে আর কি দেওয়া আছে আর তো এটা সব যদি তুমি বসাও এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 তাহলে এখান থেকে তুমি 318 পাবা আমি রেজাল্টটা খালি বলে দিচ্ছি কিভাবে ক্যালকুলেট এটা হলো ওম এই যেখানে এফ এর মান বসাবে এফ দেওয়া আছে হলো 10 মাইক্রোফ্যারাড সরি হ্যাঁ কি দেওয়া আছে ক্যাপাসিটরের মান দেওয়া আছে ফ্রিকোয়েন্সি হলো 50 সব গুণ করলে এটা পাইবা তাহলে কারেন্ট বের করতে গেলে আমাদেরকে কি দরকার হবে আই ম্যাক্স ভি বাই জেড এই যে কারেন্ট বের করতে গেলে আমাদেরকে ওমস ল ব্যবহার করতে হবে আর ওমস ল হলো কি এখানে হলো ইম্পিডেন্স এখানে কিন্তু কোনো রেজোন্যান্স নাই কিচ্ছু নাই এখানে আর হবে না বারবার বলতেছে এখানে যার জন্য আর জেড কি সেটা তো আমরা জানি ইম্পিডেন্স এটা যেহেতু আরসি সার্কিট তার মানে এটা এরকম হবে আর স্কোয়ার আর হলো এক্স স্কোয়ার না এই আর তোমাদের দেওয়া আছে এই যে কত জন হ্যাঁ 120 ওম দেওয়া আছে তাহলে 120 দিয়ে এখানে স্কোয়ার করবা এগুলো তো সোজা জিনিস এগুলো জিনিস আর এখানে তো আমরা এক্সি পাইলাম এই যে 318 স্কোয়ার তারপর রুট ওভার অমুক তমুক করার পরে এটা পাবো 340 ওম দেন তুমি এই যে এখানে এখন
আর অ্যাপ্লাইড ভোল্টেজ দেওয়া আছে না, 100 ভোল্ট দেওয়াই তো আছে, এই তো। তাহলে কি হলো, 100 ভোল্ট আর 340 ইম্পিডেন্স, যা হবে তাই, সেটাই হলো অ্যাম্পিয়ার। তারপর হলো ফেজ। ফেজ তো আমরা জানি, ওই যে যেভাবে করো সেভাবে করতে হবে, ক্যান দিয়েও করতে পারবো, আবার ইদেও করতে। এটা কি আরসি সার্কিট নাকি আরএলসি না, নাকি আরসি সার্কিট? যাই হোক, কস ফাইদাও করলে হবে, যেটা দিয়ে করো সেটাই দিয়ে একই কথা। ওইভাবে করে নিবা, তাহলেই তো হয়ে গেছে। V/Z এখন কারো কোনো কোশ্চেন আছে নাকি? অর্থাৎ ওখান থেকে ফাইয়ের মান বের করতে হবে, এই তো। না স্যার, না এই অঙ্কে স্যার এই যে জেড এর এখানে প্রবলেম রয়েছিল, মানে এটা যে রেজোনেন্স না, এটা স্যার বুঝতে পারিনি। এটা তো অবশ্যই রেজোন্যান্স না, এখানে দেখলেই তো বোঝা যায়। এখানে রেজোন্যান্স থাকবে কখন, যখন তোমার এই থাকতো, বলে দেওয়া থাকতো। এখানে তো বলে দিছে, এখানে তো বলা আছে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স আছে ইত্যাদি ইত্যাদি। আরসি সার্কিট মনে হচ্ছে, হ্যাঁ এটা আরসি সার্কিট। স্যার কিছু কিছু অঙ্ক, স্যার কিছু কিছু ম্যাথ তো স্যার ইন্টিগ্রেশন ছাড়াও স্যার অন্যভাবে করা যায় স্যার, সেক্ষেত্রে কি স্যার আমরা অন্যভাবে করে দিতে পারি স্যার? কোথায় ইন্টিগ্রেশন ছাড়া, কোথায়, কোন অঙ্ক, কিসের অঙ্ক, কোন অঙ্ক? অঙ্ক স্যার তো হাজারটা। ট্রিপলিরই স্যার অঙ্ক আছে স্যার, অনেক অঙ্ক যেগুলো স্যার অনেক ওয়েতেই করা যায় স্যার। না না, অনেক অনেক ওয়ে তো কোনো কিছু করা যায় না। এগুলো গাঁজাখুরি বক্তব্য, কোথাও শুনে আসছো, মুখস্থ শুনে আসছো, অথবা নীলক্ষেত থেকে কোথাও থেকে নোট বই ব্যবহার করতেছো, সেগুলোর মধ্যে এগুলো বলা আছে। এখানে আচ্ছা স্যার, যেভাবে যখন যে ইনস্ট্রাকশন দেওয়া যায় সেটাই ফলো করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আদারওয়াইজ কোনো কিছু করা যায়, প্রবলেমের মধ্যেই সেটা বলে দেওয়া আছে। ইন্ডিকেশন সবসময় প্রবলেমে দেওয়া থাকে যে কিভাবে এটা সলভ করতে হবে, কিন্তু এখানে তো বলেই দেওয়া আছে আরএমএস ভ্যালু আর হলো কি এভারেজ ভ্যালু বের করতে হবে। আরএমএস ভ্যালু বের করতে হলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, এভারেজ ভ্যালু বের করতে গেলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। আদারওয়াইজ কোনো কিছু এখানে গ্রহণ করা হবে না। ওগুলো হলো মুখস্থ বিদ্যা, ওই বিদ্যা আমি এখানে গ্রহণ করি না তো। আবার এখানে বলা আছে তোমার হলো আরসি সার্কিট, পরের মাইক্রোফোনটা বন্ধ করো। যে ক্যাপাসিটর হ্যাভিং, আমি পড়তেছি প্রবলেমটা আবার। ক্যাপাসিটর হ্যাভিং a capacitance of 10 microfarad is connected in series with a pure resistance, একটা রেজিস্ট্যান্স 120 ওহম। তার মানে বোঝাই যাচ্ছে এটা হলো আরসি সার্কিট। আরসি সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্স কোত্থেকে আসবে আর কি কোত্থেকে আসবে, আর এই প্রবলেমটা তো দিছিলাম সেই আগের। আমি রেজোন্যান্সের বা হেনতেনের আরসি আরএলসি সার্কিটের কোনো কিছু কারণ পর্যন্ত দেয়নি। কোত্থেকে তোমাদের এই বোধোদয় হলো যেটা এইভাবে করতে হবে। প্রবলেমটা বুঝতে হবে তোমাদেরকে আগে, তারপরে না তোমরা পারবা, তাছাড়া তো পারবে না তুমি। তারপরে বলা ছিল পাওয়ার কনজাম, পাওয়ার বের করতে হবে। পাওয়ার হলো যে ভিআই কস থিটা বা কস ফাই। পাওয়ার বলা ছিল ভিআই কস ফাই বা কস থিটা, যাই বলে, এটা হলো ফেজ। তাহলে এটা তো আমি একটু আগে বের করলাম, কস ফাই মানে ফেজের ক্ষেত্রে ভি আছে, আই আছে, সব আই তো এটা, আর ভিতে 100, এখান থেকে সব বের করা যাবে। পাওয়ার এত ওয়াট হবে, যতই হোক। এগুলো কি খুব কঠিন জটিল অঙ্ক? কঠিন অঙ্ক, অন্য কিছু তো কঠিন না। তাহলে কি তোমরা করতেছো আর কি বলতেছো সেটাই আমি বুঝতে পারলাম না। অঙ্ক অঙ্ক স্যার হ্যালো স্যার, তারপরে আরেকটা অঙ্ক দেওয়া ছিল তোমাদের, এই যে কি যেন বললো, এখানে কি বের করতে বলছে, ধরো ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু অফ ফর হলো থিটা ইকুয়াল টু 30। ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু থিটা ইকুয়াল টু 30 মানে দেওয়া ছিল বোধহয়, একটা কার্ভ দেওয়া ছিল। সেটাও তো ইফেক্টিভ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? আজকের মতো বোধহয় নাই নাকি, দেখি কোথায় সেই প্রবলেমটা। ইফেক্টিভ ভ্যালু মানে আরএমএস ভ্যালু। স্যার এটা তো তিনটাই ছিল। না, আর একটা মান দেওয়া ছিল না, আর না একটা স্যার, প্রবলেম দেওয়া ছিল। কারেন্ট ফেজ আর পাওয়ার কনজাম্পশনই ছিল। না না না, এটাতে না, অন্য একটা প্রবলেম দেওয়া ছিল, সেটা বলছি। অন্য প্রবলেম দেওয়া ছিল না, কার্ভটা কোথায় গেল, নাই তো আজকে। স্যার তার আগের ক্লাসে দেওয়া ছিল একটা স্যার, আর একটা
সেটা ইজ ইকুয়াল টু 30। এরকম একটা কার্ভ দেওয়া ছিল না ইফেক্টিভ ভ্যালু বের করার জন্য, আর নিচের দিকে চলে আসলো। যাই হোক, আমি দেখানোর জন্য বলতেছি আর কি। স্যার তারপরে এখানে লিখে হলো দিয়েছিলেন এভারেজ ভ্যালু অফ দ্য সাইনোসয়েডাল ফর্ম অফ ফিগার দিয়েছিলেন এটা। বুঝি না? আর একটা এরকম দিচ্ছি নাকি, দেয় নেই নাকি? স্যার স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওটা স্যার দিছিলেন স্যার, কম্পিউট দ্য অ্যাভারেজ এন্ড ইফেক্টিভ ভ্যালু অফ দি স্কোয়ার ভোল্টেজ ওয়েভ। ম্যাথটা স্যার মনে হয় ওরকম কিছু ছিল, মনে হয় নাকি, জানি না। যাই হোক, ওগুলো কোথায় তোমাদের স্কোয়ার ছিল স্যার। খাতা কলম কোথায়? এই খাতা কলমই তো তোমাদের নাই। সমস্যাটা বুঝতে পারতেছো যে কি সমস্যা আমাকে তোমরা করতেছো? এখন এই বারবার করে যদি ফিগার রাখতে হয় আমাকে, এটা হলো পাই। এই প্রবলেম দেওয়া ছিল তো, ইফেক্টিভ ভ্যালু বের করতে হয় এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা দেওয়া ছিল। এটা ছিল না? ছিল তো, আমি যত জানি। স্যার এরকম ছিল না স্যার, এরকম ছিল না স্যার। ছিল না? তারপরে স্যার স্কোয়ার ওয়েভ ছিল স্যার, স্কোয়ার ওয়েভ। তাহলে জানি না ওটা কোনটা, আবার তাহলে ওটা দেখতে হবে। এমনি স্যার ওইটা স্যার টাইম ইন্টারভ্যাল ছিল হচ্ছে 0 থেকে 0.1। আচ্ছা, এনিওয়ে যাই হোক, এই প্রবলেমটা তোমার সলভ করবে, এটা হলো থিটা। সেই প্রবলেমটা লেখো। The waveform of an output current is shown below. The waveform of an output current, এই যে কারেন্টটা দেওয়া আছে, আউটপুট কারেন্ট is shown below. এই যে below means এইটা, figure 1. It consists of portion of the positive half cycle of a sine wave. Portion of the positive half cycle, এই যে positive half cycle, this is positive. Portion half cycle of a sine wave between the angle theta and হলো 180 ডিগ্রি, তার মানে থিটা এন্ড পাই আর কি। 180 মানে তো পাই, তাই তো? ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু ফর থিটা ইজ ইকুয়াল টু 30। ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু, ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু ফর theta is equal to 30 ডিগ্রি। এদিক থিটার মানটা হলো 30 ডিগ্রি, সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে হাফ পোর্শন হলো যেটুকু, এই যে হাফ পজিটিভ পোর্শন, এই যেটুকু অফ দ্য ওয়েভ, এটা দেওয়া আছে। এই মানটা ধরো মনে করো যে আই ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা অথবা সাইন ওমেগা টি, একই কথা আর কি। এটা দেওয়া আছে আই ইজ ইকুয়াল টু আই এম সাইন থিটা অথবা ওমেগা টি, যে আমরা যেভাবে জানি, সেটা এটা হলো সাইন ওয়েভ। এই ফাংশনটা আমাদের দেওয়া আছে, ওমেগা টি। ক্লিয়ার? এখন তোমাদেরকে বের করতে হবে কি ইফেক্টিভ ভ্যালু, দ্যাট মিনস আরএমএস ভ্যালু। এটা মনে রাখবে, কিন্তু ইফেক্টিভ আর হলো আরএমএস একই কথা। এটা হলো সরি আই, আই ইফেক্টিভ বের করতে হবে, এটাই হলো আই আরএমএস। এটা বের করতে হবে, এটা প্রবলেম সলভ করবে এটা। ঠিক আছে? স্যার এখানে একই জিনিস, কিন্তু এখানে কিন্তু জিরো থেকে হবে না। আবার বলে দিই, আমি হিন্টস দিয়ে দিই, এখানে কিন্তু জিরো থেকে হবে না। এখানে বলে দেওয়া আছে ওয়েভটা তো এখান থেকে এইভাবে যাচ্ছে, কিন্তু স্টার্ট করছে হলো থিটা থেকে, পরের দিকে, এবং বলেও সাইকেলে যে থিটার থেকে নট জিরো,
ইন্টিগ্রেশন করতে হবে ইন দা ইন্টারভ্যাল হলো থেটা পাই। এই যেখানে বলেই দেওয়া আছে, একটু আগে লিখে দিলাম না, অ্যাঙ্গেল থেটা এন্ড হলো 180, সাইন ওয়েভ বিটুইন দ্য অ্যাঙ্গেল, এই যে সাইন ওয়েভটা হলো বিটুইন দ্য অ্যাঙ্গেল থেটা এন্ড হলো কি পাই। তাহলে এই থেটাটা হলো আমাদের দিকে দেওয়া আছে, এই থেটাটা দেওয়া আছে হলো 30 থেকে 180 দেওয়া আছে। এইটার মধ্যে আমাদেরকে ইফেক্টিভ ভ্যালুটা বের করতে বলছে, অর্থাৎ আরএমএস ভ্যালুটা। সেটাই আবার একই জিনিস হবে পরের ইন্টারভ্যালে গিয়ে, পরের রাতে সেটা অন্য জিনিস, তার মানে আমাকে এখানেই বের করতে হবে। একটু আগে এই প্রবলেম সলভ করে দেখানো হয়েছে। এই যে সাইকেলটা কোথা থেকে পূর্ণ হচ্ছে, এই যে এখান থেকে আমি স্টার্ট করলাম, নট জিরো। আমার এটা এটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন হইতে পারে আমার। এই যে এটা মানে স্টার্ট করার কথা ছিল এখান থেকে, মনে করো এই জিরো থেকে, যেভাবে আমরা জানি, তাই তো? এই যে লাল কালি, বাট করছে কোথা থেকে? থেটা থেকে। এই যে কার্ভটা উঠে গেছে থেটা থেকে, আসলো, আসার পরে এখানে এসে, অথবা এখানে এসে, হ্যাঁ এই তো ঠিকই আছে, সাইকেলটা পূর্ণ হয়েছে আবার এখান থেকে শুরু করে, তার সাইকেলটা পূর্ণ হয়েছে এখান থেকে, নট এখান থেকে, হ্যাঁ এই যে টুয়াইস পাই থেকে, আবার সাইকেলটা পূর্ণ হয়েছে এখান থেকে। তাহলে এটা তোমাকে সাইকেলটা কোত্থেকে দেখতে হবে? তোমাদের প্রথম কাজ হলো সাইকেল ধরা, ওয়ান সাইকেল, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হলো কি আইদার আরএমএস ভ্যালু অর এভারেজ ভ্যালু ওয়ান সাইকেল। এই যে কার্ভটা কমপ্লিট হয়ে যায়, আর সাইকেল মিন্স কি টু কমপ্লিট দা ওয়ান সাইকেল, সেটাকে পিরিয়ডও বলতেছে সাইকেলও বলতেছে। তাহলে এখান থেকে শুরু করে কার্ভ এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আবার এখানে এসে এখান থেকে সাইকেল স্টার্ট করি, তার মানে সাইকেলটা এখানে এসে কমপ্লিট হয়েছে টুয়াইস পাইতে, এই যে ওয়ান সাইকেল। তার মানে তোমার ইন্টিগ্রেশন করতে হবে বিটুইন থেটা এন্ড টুয়াইস পাই। তার মানে এই পোর্শন তো জিরো, একটু আগে দেখাইছি আমি, এগুলো আর দরকারই নেই। তার মানে আমাকে থেটা পাইয়ের মধ্যে ইন্টিগ্রেশন করলে হয়ে গেল। বাট তোমাকে বুঝতে হবে, রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইট হ্যাজ নেগেটিভ অ্যাম্পলিটিউড অলসো। এই যে এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, হোয়ার কারেন্ট ইজ জিরো। দ্যাট মিনস এই যে এই যে এই যে এটা হলো জিরো, এখানে শুয়ে গেছে এক্স অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার নাকি? অর্থাৎ এখানে আয়ের মান হলো জিরো, আর এই যে কার্ভ উঠে গেছে, এগুলো আয়ের মান হলো এটা সাইন থিটা, এখানে আয়ের মান সাইন থিটা, এখানেও সাইন থিটা। তাহলে না তুমি এইসব প্রবলেম সলভ করতে পারবে, আদারওয়াইজ পারবে না তো। বুঝাতে পারছে কি বলতেছে? জি স্যার। অর্থাৎ এই যে আগে তোমাকে এভারেজ করতে হবে, এই যে এইটা না এভারেজ না টুয়াইস পাই, দেন হলো থেটা, তারপর হলো পাই, 180 মানে তো পাই, তারপরে কি জন্য আই স্কোয়ার, আই স্কোয়ার। এখন এই আই স্কোয়ার মানে এইটা, আর এই জিরোটা আমার লিখবই না, সেই কারণে আমি একবারে কিন্তু ইন্টারভ্যাল এটা দেখছি যে থেটা থেকে পাই, থেটার মান তো 30 দেওয়া আছে, বলে দিছে এই প্রবলেমের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে এখানে আমি একবারে কিন্তু পাই বাই 6 লিখতে পারতাম, পাই বাই, তাই তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা সব ইন্টারমিডিয়েট থেকে এসএসসি থেকে এখানে আমরা জানি, তো আমাদের সময় থেকে এসএসসি তে জানি। ঠিক আছে, সেখানে আল্লাহ থেটার পরিবর্তে আবার এইভাবে লিখতে পারে। কত ভাবে তোমাদেরকে এগুলো লিখে দেবো বলো? এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস বই বের করে এগুলো প্র্যাকটিস করতে থাকবে, সারা জীবন এগুলো তোমাদের আসতেই থাকবে, প্রবলেম সলভ করতে হবে। তোমাদের কিন্তু এতে দেওয়া আছে, ডিসিতে কিন্তু একটা প্রবলেম দেওয়া আছে, তারপর আরেকটা কোথায় যেন দেওয়া আছে ক্যালকুলেশন করে বের করার জন্য, কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন সলভ করার, মনে আছে বোধহয় যখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম ইউজ করছিলাম। এই যে তুমি মনে করো আমি কিন্তু ওগুলো সব ভুলে যাইনি, বুঝতে পারছো? এই যে ডিটি নাকি ডিআর বোধহয়, না ডিআর, হ্যাঁ ডিআর, এই যে এরকম একটা ইন্টিগ্রেশন ছিল, সরি ডিফারেন্সিয়েশন ছিল, যখন আমরা ম্যাক্সিমাম বের করতে গেছি, এটা ইকুয়াল টু জিরো,
মনে আছে নাকি ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমে এই জায়গায় বহু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন করে বের করতে বলছিলাম। এগুলো মনে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন লিনিয়ার অ্যালজেব্রা অথবা এই বা যাই না কি পাইবে ওখানে, ঠিক আছে? কাজে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করে না করলে সবকিছু বন্দি করে রাখলে কোনো কিছু শিখতে হবে না। এখন ট্রেনে বসে বের করলে যারা যা হয় তাই। সেটা মান কি দেওয়া আছে, আই মান দেওয়া আছে না? দেখি আই এম দেওয়া নেই, তাহলে আইটা শুধু আই এম হয়ে যাবে, যে আই এম হয়ে যাবে বাস, এই তো। আই এম এর মান দেওয়া নেই, নাই নাই যা আছে তাই। বুঝতে পারছো কি বলতেছি এখন আমি? হ্যালো, জি স্যার। এই যে আমি তো সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এই যে শেষ। এটা তো কনস্ট্যান্ট, মানে এটা বাইরে চলে আসবে। সায়েন্স মুখে মুখে সলভ করে বুঝাইতে পারছি, যা তখন এটা করবে, এটা এটা যদি হাফ সায়েন্স করে, এটা মানে হাফ কস টুয়াইস পাই টুয়াইস থিটা। এগুলো আমাদের সব মনেই আছে সব এগুলো। এটা হলো কিসের জন্য বললাম যেন, সায়েন্স স্কয়ার থিটা না, এর পরিবর্তে এটা লিখবা, এই যে যেহেতু সায়েন্স করে এইভাবে ইন্টিগ্রেশন সরাসরি করা যায় না, যার জন্য এইভাবে রূপান্তর করে নিতে হবে কস থিটা দিয়ে, কস টুয়াইস থিটা হবে তখন। এখন তো সোজা, তারপরে লিমিট বসালেই তো ইন্টিগ্রেশন হয়ে গেল। ইন্টিগ্রেশনে ভয় পেলে তাহলে আর সিএসসি ট্রিপলিতে পড়তে আসতো কেন, জানি না তো। এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করে না দেখালে কোনো কেউ মার্কস পাবে না, মুখস্থ দিয়ে ওইভাবে হবে না। এই যে তোমরা যেটা করতে চাও, তো এগুলো করতে চাও, তো এগুলো কিন্তু মুখস্থ, এগুলো দিয়ে হবে না। এই যে এগুলো দিয়ে এগুলো হবে না। বুঝাতে পারছি? এখানে 100 দেওয়া আছে, বাস ভাগ করে দিলাম হয়ে গেল, ওটা দিয়ে কখনো এগুলো হবে না। তার কারণ হবে না কেন, এই বিভিন্ন ফাংশনের বিভিন্ন কিছু আছে। এই যে ফাংশন বলতে এই যে আয়ের মানটা কিভাবে এক্সপ্রেস করা আছে, এক একটা প্রবলেমের ক্ষেত্রে এক একভাবে বলা আছে। তোমাকে সেটা বুঝতে হবে, এইভাবে প্লট দেখাইতে হবে, প্লট করবে, তার না হলে ইন্টারভেল বের করবে, সেখান থেকে এইভাবে করতে হবে। ক্লিয়ার? বাকিটা সলভ করবা, জি বাকিটা সলভ করবা। আর হলো একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা এত কিছুর মধ্যে ভুলেই তো গেলাম আমি রেডি করে রাখছিলাম। হুম, হুম, করে দিছিলাম তোমাদেরকে আর আগে বোধহয় বলছিলাম। বলছিলাম বোধহয়, why the minus sign represent in the formula Faraday's law, বোধহয় বলছিলাম, ভালো করে এটা পড়ে আসবে। বোঝো না, এটা মাইনাস থাকে যে রেট অফ চেঞ্জ অফ ইন্ডিউস কারেন্টটা কি রেট অফ চেঞ্জ অফ না? হ্যাঁ, এটা না Faraday's law ডিটি, আর এদিকে হলো ইএমএফ না? এই যে কেন এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করে, এই মাইনাসটা কেন থাকে, এই যে মাইনাসটা, তাই তো Faraday's law, তাই তো? জি স্যার। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন কারেন্ট পাস হয়, সেই ইনডিউস কারেন্টটা কি হয়, এটাই হলো রেট অফ চেঞ্জ অফ, হলো এই যে এই প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ, হলো এটা হলো এল, এল এল এই যে ইন্ডাক্টর ইএমএফ। তো সেটাই, এই যে মাইনাস সাইনটা কেন এখানে রিপ্রেজেন্ট করে, কেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না আজ পর্যন্ত। বুঝতে পারছো ঘটনাটা? এটা ভালো করে পড়ে বুঝে মুখস্থ করে শিখে আসবে কেন থাকে, পড়ছো তো সারা জীবন। সম্ভবত এটা ইন্টারমিডিয়েট এসএসসি তো ছিল সব লটা তোমাদের ছিল, সামনে তো সেগুলো আসবে, সেগুলো এখনই এখানে পাচ্ছ ট্রিপলিতে এই কোর্সের সার্কিটের থিওরির মধ্যে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে ওইটা শিখে আসবা, শিখে আসবে মানে বলে আসবা। তারপরে হলো কি যেন, ও আর একটা বিষয় আছে এখানে, আমার আর শেষ নাই আসলে, কয়টা তোমাদেরকে বলবো আর কয়টা, এত ইনফরমেশন। আচ্ছা, যেটা হ্যাঁ, যেটা এখানেও হয়, এখানেও হয় একই কথা। হ্যাঁ, এই যে বললাম, এই যে যে জিনিসগুলো, এই যে কাজগুলো না, সেগুলোতে ওয়ান ইন এ ক্লাব, ওয়ান প্লট, এক্সএল, এক্সসি ইত্যাদি ইত্যাদি কমেন্ট লিখবা। ফ্রম দিস কার্ভ, দ্যাট মিনস হলো কি রেজোন্যান্স না, এই যে ফ্রম দিস কার্ভ ইউ হ্যাভ টু রাইট হলো কি হুইচ ওয়ান লেগিং অর কি যেন বললাম, লিডিং অর এহেড অর হলো বিহাইন্ড। স্যার লেগ আর লিড এর ক্ষেত্রে তো স্যার ওই রেজোন্যান্স হোক আর এটা হোক একই 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 সব একই একই, কোনটা কি করবে সেটা এই কার্ভ দেখে তোমাদেরকে বলে দিতে হবে। বলে দেওয়া তো আমরা পড়েই আসছি, বিষয়টা হলো এই, এখন হলো সাম আপ করা। এই কার্ভ মিনস হলো অল আর হলো সাম আপ টুগেদার, সাম আপ করে লেখা। এখন এটা যদি আমি প্রেজেন্ট করি তোমাদেরকে, দিয়ে বলি যে এখান থেকে আমাকে প্রত্যেকটা কমেন্ট করে দেখাও, তখনই তো আটকে গেল। তাহলে একটা কোশ্চেন হলো মাইনাস সাইন কি রিপ্রেজেন্ট করে, এন্ড হলো কি কোনটা লেগ করতেছে, কোনটা হেড আছে, আমাদের হলো সবকিছু, আর তো কিছু নাই। এটা তো লেগ করবে না, বিহাইন্ড করবে না, এটাও করবে না, এটাও করবে না। অর্থাৎ দিজ আর হলো অল হলো প্যাসিভ প্যারামিটারস অফ সার্কিট, আর দিজ আর দ্য অ্যাক্টিভ প্যারামিটার। আর একটা কোশ্চেন আছে, হাজারটা কোশ্চেন, বুঝতে পারছো কোশ্চেনের আমার আর একটা জিনিস হুইচ ফ্রিকোয়েন্সি, এটা কার ফ্রিকোয়েন্সি, বলতে পারবা এখন? এত কিছুর পরে, এত অনেক লেকচার হয়েছে এই এসি সার্কিটের কনসেপ্টের উপরে, এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি যে বলা হচ্ছে যা আছে সব, এটা কার কোন কোয়ান্টিটির হলো ফ্রিকোয়েন্সি, বলতে পারবা? কোনটা স্যার বলবেন? হ্যালো, এই যে বললাম তো, এই যে ফ্রিকোয়েন্সি দেখছিলাম না, রেজোন্যান্স কার্ভ আঁকলাম, সবই আঁকলাম। তাহলে এই অনেক কিছুই বলা আছে, অনেক এই ফ্রিকোয়েন্সিটা কার স্যার ফ্রিকোয়েন্সি, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। ইন্ডাক্টর ক্যাপাসিটর মানে ইন্ডাক্টরের ফ্রিকোয়েন্সি আছে, ক্যাপাসিটরের ফ্রিকোয়েন্সি আছে, এটা তো রেজিস্টরের স্যার ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব ওর ফ্রিকোয়েন্সি, কার 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 যে আমরা ভোল্টেজ সাপ্লাই দিব মানে এসি ভোল্টেজ তার ফ্রিকোয়েন্সি। এই যে এইটা হলো সঠিক উত্তর। এগুলো ভুলে যেতে হবে, এগুলো তো সার্কিট প্যাসিভ প্যারামিটার, ডিডিউস করে দেখালাম এতবার করে, সেখান থেকে তো এটা পাইছি, আইদার এটা অথবা ভোল্টেজের ক্ষেত্রে এটা হলো এটা ভি ম্যাক্স সাইন থিটা, দ্যাট ইজ ওয়াই দ্য কার্ভ হলো কি যেরকম কার্ভ, ওয়েভ কার্ভ, সাইন ওয়েভ। হ্যাঁ, তার মানে এর মধ্যে এই থিটা রয়ে গেছে, থিটা মানে ফ্রিকোয়েন্সি, এই যে ওমেগা টি, আর ওমেগা মিন্স এটার মধ্যে আছে, ভোল্টেজের মধ্যে আছে, কারেন্টের মধ্যে আছে। বাট আমরা যদি অ্যাপ্লাই না করি ভোল্টেজ, এসি ভোল্টেজ, আমরা এটা প্রডিউসই করতে পারবো না, কারেন্ট প্রডিউসই করতে পারবো না। তাহলে কার উপরে কারেন্ট নির্ভর করতেছে? অ্যাপ্লাইড ভোল্টেজের উপরে। কার উপরে তাহলে ফ্রিকোয়েন্সি? অ্যাপ্লাইড ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। একটু আগে সেই কথাটাই বললাম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যখন কার্ভ যখন আমরা আঁকলাম, এই যে এই যে এই যে এই যে এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই যে তখনই বলছিলাম অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন shows the variation in circuit current with the frequency of the
অ্যাপ্লাইড ভোল্টেজ। ডেফিনেশনের মধ্যে তো লিখে কি করছো, ওই যে অ্যাপ্লাইড শব্দটা কিন্তু ওখানে অ্যাপ্লাইড পেয়েছে, অ্যাপ্লাইড ভোল্টেজ। আর এই ভোল্টেজ না হলে এসি কারেন্ট ফ্লো হবে না, প্রডিউস হবে না। লাইক এক ডিসি তো তাই, ওখানে যদি ডিসি ভোল্টেজ সাপ্লাই না দেয়, ডিসি কারেন্ট ফ্লো হবে না সার্কিটের ভিতর দিয়ে। সে এলআরসি সার্কিটই হোক, আরসি সার্কিটই হোক, আরএল সার্কিটই হোক, আর রেজিস্টিভ সার্কিট হোক, আর যাই হোক, ডিপেন্ড অন হলো কি অ্যাপ্লাইড ভোল্টেজ। দ্যাট ইজ হোয়াই এটি বলা হয় যে অ্যাপ্লাইড ভোল্টেজ, তার নির্দিষ্ট ভ্যালু আছে। বারবার বারবার করে আমরা বকাস ইলেকট্রিশিয়ানদের, ডেস্কো, কেসকো, হেন তেন কত প্রতিষ্ঠান আছে না, পিডিবি, ভোল্টেজ ডাউন, ভোল্টেজ ডাউন, ভোল্টেজ নাই, কারেন্ট নাই, হেন নাই, কেন খালি ভোল্টেজ বলি? কারেন্ট তো পরে উচ্চারণ করি, যখন লাইট জ্বলে না, কাজে নেই বলি যে ভোল্টেজ নাই। ইলেকট্রিশিয়ানদের বলি, পিডিবি কে বলি, ডেস্কোকে ফোন দিয়ে বলি, ভাই আমার তো সমস্যা, ভোল্টেজ নাই, ভোল্টেজ ডাউন, বাতি জ্বলতেছে না। তার মানে কি দরকার আগে? ভোল্টেজ দরকার না? জি স্যার। তাহলে কার সাথে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ডেন্সি, কার অ্যাপ্লাইড ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা সবসময় মনে রাখবেন, এবং এগুলো নিয়ে কনফিউশনের মধ্যে আছে। বাট রিমেম্বার ওয়ান থিং, যে কারেন্ট আর হলো ভোল্টেজ, বাট এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি বের হয়ে যাই। এখানে এখানে শেষ করি, এখানে হয়েছে না? ভালো থাকি। ক্লিয়ার সবাই? এই প্রবলেম সলভ করে আসবে। আমি 10 দিন আগে বলে দিলাম, বললাম যে ক্লাস টেস্ট 6 তারিখ 8 তারিখ বললাম না, শুক্রবার। কারোর জন্য না হয় যে ওই আমি তো অমুক জানা আমাদের নেই। প্রিভিয়াস যেভাবে অ্যাক্টিভিটিটা হয়েছে এটা কিভাবে হবে, আমাকে একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা তোমরা সেদিন দেখতে পারবো যে কি করতেছে, কি হয়েছে, পড়াশোনা করে আসো। জি স্যার, ভালো থাকেন স্যার।